রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টার থেকে আয়োজিত এই সংস্কৃত ভাষা শিক্ষণের প্রথম লেভেল অর্থাৎ প্রথম পর্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমন্ত্রণ জানাই। আমার নাম চন্দন মুখার্জি। আমি প্রতি সোমবার 7টা থেকে 9টা পর্যন্ত এই ক্লাসটা নেব এবং যে দুজন স্যারেরা আছেন, একজন নেবেন বুধবার একই সময় আর একজন নেবেন আপনার শুক্রবার। তো সপ্তাহে 3 দিন আমাদের ক্লাস। আচ্ছা, আর একটা কথা, এখানে সকলে বাংলা বুঝতে কারোর অসুবিধা হলে আমাকে কেউ আছেন? অসুবিধা নেই। বেশ, হ্যাঁ। তো যেহেতু আমাদের মাধ্যম বাংলা এবং সংস্কৃত, আমি লিখলাম, তো যেহেতু আপনাদের প্রথমেই অনেকে আছে হয়তো সংস্কৃত হাতেখড়ি হবে হয়তো, বা অনেকে আছে কিছুটা জানেন, অনেকে আছে ভালো জানেন। যাই হোক, আমরা আজকে প্রথম থেকেই যেহেতু শুরু করছি, তো বিভিন্ন জিনিস একটু পরিষ্কার হওয়া প্রয়োজন। তো ধীরে ধীরে আমরা আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আমরা বিশেষ করে আমার যে ক্লাস ওয়ার্ক থাকবে, আমার যে সিলেবাস আছে একটা, আমি শেয়ার করব। বাকি স্যারেরা তাদের মতো করে ক্লাস ওয়ার্ক সিলেবাস শেয়ার করবেন। তো আজকে আমরা বেসিক্যালি এই কোর্স সম্বন্ধে একটু জানবো, আপনাদের সাথে একটু পরিচয় করব। আপনারা কোথায় থাকছেন, আপনাদের প্রফেশনস কি, আপনারা কেন সংস্কৃত ভাষা শিক্ষার প্রতি আগ্রহী, ইত্যাদি জিনিসগুলো একটু তারপরে আমরা ধীরে ধীরে আজকে একদম সামান্য যেটুকুনি বর্ণ কি, শব্দ কি, ইত্যাদি যে জিনিসগুলো থাকে সংস্কৃত পড়তে গেলে বা একটি ভাষা পড়তে গেলে আমাদের যে জিনিসগুলো একদম প্রাথমিক স্তরে জানা প্রয়োজন, সেই কিছু জিনিসের আমরা ব্যাখ্যা বা আলোচনা করব আজকে আমরা। ওকে, তো কোর্সটা ধরুন আমি আপনাদের একটু বলে দিই। এটা আপনারা জানেন L1 কোর্স, মানে L1 মানে লেভেল 1। তো 4 মাসের চলে। এটা আপনাদের শুরু হলো মিডল অফ মে, ধরুন কোনো ক্লাস ছিল না, আজ থেকেই শুরু, মানে ধরুন মিডল অফ মে থেকে আপনাদের ক্লাস শুরু হয়েছে। তো মে হয়ে গেল, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর মোটামুটি মাঝামাঝি পর্যন্ত আপনাদের এই কোর্স চলবে, 4 মাস হবে। ওকে, আচ্ছা, এই কোর্সে আমি আগেই বললাম 3 জন শিক্ষক আছেন, তাদের কাছে শিখবেন, জানবেন এবং সেশনের শেষে মানে 15ই সেপ্টেম্বরের আগেই আপনাদের মূল্যায়ন নেওয়া হবে, পরীক্ষা করা হবে। তারপরে আমরা 3 জন স্যারেরা মিলে 3টি পরীক্ষা, মানে যে 4 মাস আমরা যা কিছু শিখলাম তার উপর ভিত্তি করে তারপরে আপনারা থেকে রেজাল্ট সার্টিফিকেট পাবেন, যেমনটা অ্যাকচুয়ালি হয়। তো তারপরে আমাদের এই মিশনেরই আরেকটি কোর্স আছে L2, মানে লেভেল 2। লেভেল 1 যারা একটা মিনিমাম যোগ্যতা আছে তাদের জন্য লেভেল 2 ও রাখা আছে। তারা চাইলে লেভেল 1 শেষ করে পরবর্তীতে লেভেল 2 তারা পারেন। লেভেল 2 মানে বুঝতেই পারছেন যে প্রাথমিক স্তরে আমরা যা যা পড়ব সেগুলিকে আধার করে তার থেকে একটু উপরের স্তর। তো এইভাবে লেভেল 1 এবং লেভেল 2 এই স্তরের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন ক্লাস, সপ্তাহে যেহেতু 3 দিন, প্রতিদিন বলছি যে প্রতি ক্লাস রেকর্ডিং করা হয় অফিস থেকে, এবং আপনারা একটি ইউটিউব লিঙ্কও পেয়ে যাবেন, অফিসিয়াল ইউটিউব লিঙ্ক আছে। তো আপনারা কেউ যদি কখনো ক্লাস মিস করে থাকেন অথবা কারোর যদি মনে হয় আমার ক্লাসটাকে আর একবার দেখার প্রয়োজন, তো আপনাদের কাছে সেই অ্যাক্সেস থাকবে, ইউটিউবে ওপেন টু অল রাখা থাকবে, আপনাদের সঙ্গে লিঙ্কও শেয়ার করা হবে। আপনারা সেখান থেকেও পুনরায় বা নতুন করে সেই জিনিসটাকে আবার অ্যাক্সেস করতে পারবেন। আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা শেষও জিজ্ঞাসা করতে পারেন, বা অথবা যেই ক্ষণে আপনাদের প্রশ্ন উৎপন্ন হয়েছে সেই সময় আপনারা জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে আমি কথা বলি, আমি ক্লাস অন্তে কিছু হোমওয়ার্কও দেব,
এবং আপনাদেরকে আমি বলবো যে হোমওয়ার্ক করার জন্য একদম আপনাদের সময় যখনই হবে তখনই সেই হোমওয়ার্ক করে আমাকে জানাবেন বা জমা দেবেন। তার কি রীতি আছে আমি জানাবো আপনাদের, পাশাপাশি জানাবো। তো এইভাবে আমাদের কোর্স চলবে। তো যিনি একদমই সংস্কৃত জানেন না তার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা প্রথম মানে আমাদের কোন একটা ভাষা শিক্ষার জন্য যে জিনিসটা সর্বপ্রথম প্রয়োজন হয় আমরা সেখান থেকেই এই কোর্স ডিজাইন করেছি এবং শুরু করব। তো এই হচ্ছে আমাদের কোর্সের ব্যাপার। আমি চন্দন মুখার্জি, আমি ৩ জন স্যারের মধ্যে একজন স্যার। সোমবার আমি ক্লাস নেব প্রতি সোমবার। এবারে আমি আপনাদের পরিচয় জানবো আর আপনাদের কেন সংস্কৃত পড়ার প্রতি আপনাদের এত আগ্রহ আছে বলেই তো আপনারা এসেছেন, না নাহলে তো ভাষা পড়তে কেউ আসতেন না। নিশ্চয়ই আগ্রহ আছে। তো কি রকম কি ধরনের আগ্রহ সেটা আমরা একটু চর্চার মাধ্যমে জানবো বা আমরা একে অপরের সঙ্গে পরিচয়ও করব। যেহেতু আমরা এখন থেকে সামনে ৪ মাস একসঙ্গে চলেছি, একসঙ্গে পড়াশোনা করতে চলেছি, একসঙ্গে অনেকটা সময় কাটাতে চলেছি, তো নিজেদের পরিচয় আমরা জানবো। তো ধীরে ধীরে আমি এক এক করে আপনাদেরকে আমি নাম ডাকবো, তো আপনারা একটু পরিচয় করাবেন। ওকে, একটু আমাকে সময় দিন, আমি একটু এটাকে অফ করি। আমি আমার ভিডিওটা অফ রাখলাম যাতে কারণ নেটওয়ার্কে না অসুবিধা হয়। আচ্ছা, অমিতাভ ঘোষ। অমিতাভ বাবু নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। আমি অমিতাভ না, আমি মধুমিতা ঘোষ। ওকে, গুগল আচ্ছা, অ্যাকাউন্টটা চেঞ্জ করা যাবে না বলে ওই নামটাই আছে। বেশ 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 বেশ। স্যার, আমি আগে কোর্স শুরু করেছিলাম কিন্তু কমপ্লিট করতে পারিনি, ওই জন্য আমি আবার রিঅ্যাডমিশন নিয়েছি। আপনি কোন মানে কবে শুরু করেছিলেন? ওটা ছিল স্যার জানুয়ারিতে। মানে এই লাস্ট যে না না স্যার, না না স্যার, জানুয়ারি মানে ডিসেম্বরে যেটা শেষ হলো। শেষ মানে হয়েছিল তো মনে হয় জানুয়ারি, তাই না? হ্যাঁ, জানুয়ারির মাঝামাঝি যেটা শেষ হলো ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আপনি আর ওখানে মাঝে ছিলেন। আচ্ছা আচ্ছা আমি ওখানে ছিলাম, এর মাঝের ক্লাসটা দেরি হয়েছিল মানে আমার অ্যাডমিশন নিতে, ওই জন্য ওখান থেকে বললো এখন হবে না, মে মাসে আবার যোগাযোগ করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তো আপনি আরেকবার আমার পরিচয় করান, আপনি কি করেন, কোথায় বাড়ি আপনার? আমি হ্যাঁ, আমি হাউসওয়াইফ, আমার বাড়ি হচ্ছে জনাই, হুগলি। আচ্ছা, হুগলি। আচ্ছা, তো সংস্কৃত পড়ার প্রতি কেন আগ্রহ, মানে কি কারণে? কারণ স্যার আমি আমাদের এই মানে পাঠচক্র হয়, সেখানে গীতা পাঠ হয়, তো তো আচ্ছা, সেখানে সংস্কৃত ব্যাপার মানে ঠিক বুঝতে পারি না, ওই জন্য প্রথম থেকে একবার শুরু করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গীতা পাঠ বা ইত্যাদি পাঠগুলিকে ভালো করে বোঝার জন্য বা করার বোঝার জন্য আপনার সংস্কৃতের প্রতি আগ্রহ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। দ্বিতীয় নাম আমি যেটা পাচ্ছি, অনন্ত কুমার গাইন। আমি কি ঠিক উচ্চারণ করলাম? হ্যাঁ, ওকে, অনন্ত বাবু বলুন। আমি অনন্ত কুমার গাইন আমার নাম। আমি আহ, বারাসাতে বাড়ি। আমি রিটায়ার্ড পার্সন। আচ্ছা, বাহ। আমার একটু আমি এই শাস্ত্র পড়ার জন্য গীতা পড়ায় আমার একটু অসুবিধা হচ্ছে, উচ্চারণও ঠিক মতো পাচ্ছি না, আর মিনিং তো অসুবিধা হয় সংস্কৃত, যার জন্য আমি যদি এটা ক্লিয়ার হয় সেই জন্য আমি ভর্তি হয়েছি। এই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। সুমন বাবু আপনি একটু মিউট করে রাখবেন, না হলে কিছু আওয়াজ হলে হয়তো যখন রেকর্ডিং হচ্ছে তো তখন শুনতে একটু অসুবিধা হবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে অনন্ত বাবু, ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তারপরে আমি নাম দেখতে পাচ্ছি অনন্যা চক্রবর্তী। আচ্ছা, এবার এটা বন্ধ নমস্কার করি। ম্যাডাম। হ্যাঁ, নমস্কার স্যার। আমার নাম অনন্যা চক্রবর্তী। আমার এখন বাড়ি হচ্ছে রাজারহাট। আর আমার সংস্কৃত পড়ার ইচ্ছা, কারণ আহ, আমার স্কুলে অ্যাকচুয়ালি হিন্দি ছিল, তো তখন আমি সংস্কৃত পড়ার সুযোগ পাইনি। আর তারপর প্রচুর সংস্কৃতে ভালো বই রয়েছে যেগুলোর আমি বাংলায় অনুবাদ করতে চাই না। তো সেই কারণে আমি ভাবলাম যে সংস্কৃত পড়া শুরু করি, যাতে পরে সেই বইগুলো আমি পড়তে পারি। আপনি এর আগে সংস্কৃত পড়েছেন? না, কোনোদিনই পড়িনি, কারণ আমার স্কুলে হিন্দি ছিল, মানে কম্পালসারি আচ্ছা হিন্দি ছিল, আচ্ছা আচ্ছা থার্ড আচ্ছা ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, সেই জন্য পড়িনি।
আর আরেকটা কারণ হচ্ছে যে আমার ছেলে, ওর ক্লাস 9। এখনকার বাচ্চারা আস্তে আস্তে মানে ভারতীয় ভাষাগুলোর থেকে একটু দূরে সরে যাচ্ছে। ও ফ্রেঞ্চে অনেকটা এগিয়ে গেছে, এবার B2 পরীক্ষা দেবে। জার্মানও অনেক। বাংলা স্কুলের প্রেসারের চোটে সেখান থেকে পালিয়ে গেছে। তো এবার হয়তো আমাকে সংস্কৃত পড়তে দেখলে ওর যদি আবার সেই ইচ্ছাটা জাগে, তো সেটাও একটা কারণ। আচ্ছা, বাহ, এটা খুব ভালো কারণ। বেশ। কারণ আমরা নিজেরাই যদি না জানি, নিজেদের ভাষা সংস্কৃতিকে আমরাই যদি না বলতে পারি, তাহলে পরের জেনারেশনকে কিছু দিয়ে যেতে পারবো না। বেশ বেশ। তো আপনি তো প্রফেশনালি কি সেটা করেন? একটা কারণ। আমি হচ্ছে সেলফ এমপ্লয়েড। আমি আগে ব্যাংকে চাকরি করতাম, প্রাইভেট ব্যাংকেই। তারপর আমি অনেক বছর বিদেশে ছিলাম। এখন আমি ইনভেস্টমেন্ট, স্টক ইনভেস্টমেন্টে ওকে, আচ্ছা কাজ করি আচ্ছা। অ্যাকচুয়ালি। ওকে ওকে ওকে। ওকে ম্যাডাম, ধন্যবাদ। হুম, ধন্যবাদ স্যার। উম, আমি তারপরে একদমই সংস্কৃত পড়িনি, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমি ঠিক আছে, মানে কোনো একদম অসুবিধা নেই, জিরো কোনো থেকে শুরু অসুবিধা করছি। নেই। আমরা একদম জিরো থেকেই শুরু করব। ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ। তারপরে আমি দেখতে পাচ্ছি না দেবব্রত মণ্ডল। দেবব্রত বাবু, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, গুড ইভিনিং। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। আমার নাম দেবব্রত মণ্ডল। আমি অ্যাকচুয়ালি বাগুইআটিতে থাকি, বাট কর্মসূত্রে আমি বাইরেই থাকি, দীঘাতে থাকি অ্যাট প্রেজেন্ট। আমি একজন হোটেলিয়ার। আচ্ছা। তো যেটা বলবো, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। আর আমাদের এডুকেশন সিস্টেমটা এখন যা হয়েছে, কোথাও শিখতে চাইলেও শেখার মতো সুযোগ নেই। তো এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম আপনারা নিয়ে এসেছেন। আমি কিছুই জানি না সংস্কৃত, মানে জিরো যাকে বলে, কোনোদিন শিখিও নি। তো আমার ইন্টারেস্ট আছে, ধরুন বেদ পুরাণ বা গীতা, এগুলো যে অনুবাদ সবকিছু পাওয়া যায়, কিন্তু অনুবাদটা পড়ে তো আহ, আমি যে অনুবাদ করেছে তার চিন্তা ভাবনা, তার ভাবধারাটা বুঝবো। আমারটা তো মানে আমি সেটা বুঝতে গেলে আমাকে সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। তো এটার জন্যই আমার বেসিক্যালি আসা, মানে শেখার ইয়েটা করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আমি। বেশ। ওকে দেব, ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা একদম জিরো থেকেই শুরু করব, আমাদের অসুবিধা হবে না। আপনারাও একদম, যদি প্রতিটা ক্লাস আপনারা দেখতে থাকেন বা দেখতে পারেন, বা আমরা যেভাবে যদি একটু সামান্য অভ্যাস করতে পারেন, তাহলে আপনারা অনেকটাই শিখবেন 4 মাসে। ওকে। হিরালাল বাবু, আমি এনাকে চিনি। তো হিরালাল বাবু, আপনি আরেকবার আমাদের সহপাঠীদের উদ্দেশ্যে হ্যাঁ পরিচয় করান। হিরালাল বাবু, শুনতে পাচ্ছেন? হিরালাল বাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একটু আপনার পরিচয় দিন, আমাদের হ্যাঁ এখানে আপনার সহপাঠীরা আছে। হ্যাঁ, একটু পরিচয় করান। আমার নাম হীরালাল রজক। আমি লাস্ট ফার্স্ট বেসিকটা করেছিলাম, কিন্তু মার্কসটা কম থাকার ফলে আমি অ্যাডভান্সে অ্যাডমিশনটা পাইনি। সেই জন্য আবার আমাকে এখানে অ্যাডমিশনটা নিতে হলো। এবং ইন ফিউচার সংস্কৃতে আরো একটু বেশি পড়াশোনা করার ইচ্ছা আছে, ওই জন্যই আরো মানে বেশি করে আমি বেসিকটাতে জয়েন করে গেলাম আবার। বেশ বেশ বেশ, খুব ভালো। হুম। ওকে। হুম। হ্যাঁ। মনোজেশ দত্ত। নমস্কার, শুভ নমস্কার স্যার, সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি মনোজ দত্ত, সোদপুর, সেলফ এমপ্লয়েড। আচ্ছা, আসলে এই রুটটাকে খোঁজা বা সংস্কৃতটা তো চাপা পড়ে গেছে, চাপা পড়ে যায়নি, কিন্তু আমাদের সমাজে সেইভাবে এখন আর চর্চাটা কম। তা সেই কারণে, এবং যে সমস্ত শ্লোক বা জিনিসগুলো রয়েছে সেগুলো তো আমরা ঠিকঠাক জানি না, উচ্চারণ করতে পারি না, মানেও বুঝতে পারি না। হুম, তা এইসব জানার জন্য, সনাতন ধর্মটাকে জানার জন্যই এই কোর্সে আসা। আর একদম কিছুই জানি না, সংস্কৃত রক্তপক্ষ কিচ্ছু চিনি না, ছোটবেলায় হিন্দিতে পড়েছি, মানে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, এটাই। আচ্ছা, বেশ। মনোজ বাবু, আপনি থাকেন কোথায় বললেন? সোদপুর।
আচ্ছা, খুব ভালো। বেশ মনোযোগ বাবু, ধন্যবাদ। আহ, তারপরে আমি নাম দেখতে পাচ্ছি ঐশী চক্রবর্তী। ম্যাডাম নমস্কার, শুনতে পাচ্ছেন? ঐশী ম্যাডাম শুনতে পাচ্ছেন? আচ্ছা ম্যাম, জানি না আছেন কিনা ওপরে বা শুনতে পাচ্ছেন কিনা। আহ, হ্যাঁ। হ্যাঁ ম্যাম নমস্কার। হ্যালো। হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি ঐশী। আমি এই জাস্ট আগের বছরই 12th পাশ করেছি। ও এবছর আচ্ছা। হ্যাঁ, তো আমার স্কুলে থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃতই ছিল, কিন্তু মধ্যখানে আউট অফ প্র্যাকটিস হয়ে যাওয়াতে প্র্যাকটিস নেই। তো আর আমার পুরোনো স্ক্রিপচার পড়তে ভালো লাগে, প্লাস এই পুজো হয়, মন্ত্র তন্ত্র এগুলো বুঝতে পারি না, তো ভালো লাগে আমার ল্যাঙ্গুয়েজ পড়তে। তো ওই জন্যই আর কি ওটাকে মানে একটু কাল্টিভেট করার জন্য ভর্তি হয়েছি। বেশ বেশ, খুব ভালো। ওকে, আচ্ছা। তারপর প্রচেত, প্রচেত, আমি ঠিক পড়ছি না? হ্যাঁ, প্রচেত আচার্য। প্রচেত, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ আমি নমস্কার। বেসিক্যালি প্রফেশনালি একজন মিউজিশিয়ান, আর তার ওকে, সাথে সাথে আচ্ছা সাহিত্য দর্শন এগুলো মানে বিভিন্ন রকম পড়াশোনার অভ্যেস রয়েছে। তো সেই জায়গা থেকে আর কি মানে পড়তে অভ্যস্ত বিভিন্ন রকম ওই আমাদের মানে বেদান্ত বা পুরাণ ইত্যাদি ইত্যাদি গুলো, কিন্তু সেটা অনুবাদ তার সাথে থাকলে সুবিধা হয়। এবার সেই জায়গায় শিখতে চাইছি, কারণ অরিজিনালটা যাতে ভালো করে, আরো গ্রামারটা যাতে স্ট্রং হয় আর একটু ভালো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাহ খুব ভালো। thank you. তো আপনি গান বানান না গান করেন? দুটো? আমি মূলত গিটার বাজাই, শেখাই এবং সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি ইন্ডাস্ট্রিতে, আচ্ছা এরকম আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টুডিও বাহ বাহ, খুব রেকর্ডিং ভালো স্টুডিও। খুব ভালো খুব ভালো। আপনি, আপনার বাড়ি কোথায় স্যার? কোথা থেকে আপনি? আমি থাকি বেলেঘাটায়, কলকাতা। ও কলকাতা, ওকে ওকে, খুব ভালো। বেশ, এখানে আমরা সব ধরনেরই আমাদের সহপাঠীরা আছে। সুবিধা হবে আমাদের ইনফরমেশন তৈরি করতে। আচ্ছা, তারপরে রাকেশ তিওয়ারি। রাকেশ বাবু নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ স্যার বলুন, আপনি কোথায় আমার থাকেন, কি নাম করেন? আমি পুরুলিয়াতে থাকি, পুরুলিয়া জেলাতে আমাদের বাড়ি আর কি। আর পেশায় শিক্ষক। আচ্ছা আর সংস্কৃতটাকে জানার ইচ্ছে, বেসিক্যালি সংস্কৃত সাহিত্যে আর কি, মানে সাহিত্যে একটু ঘোরাঘুরি করার ইচ্ছে আছে আর কি। আচ্ছা 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 আচ্ছা, বেশ। আর স্কুল লেভেলে সংস্কৃতটা একটু পড়েছি, ক্লাস 7-8-এ। সেটা এখন আর কিছু মনে নেই আর কি, কখন পড়েছি, অনেকদিন হয়ে গেছে। তো আপনি স্কুলে আর শিক্ষকতা করেন নাকি কলেজে? স্কুলে করি, কলেজে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খুব ভালো। আর আরেকটা পরিচয় যে এই ক্লাসে প্রচেত স্যারের ছাত্র আমি। ও আচ্ছা, বাহ খুব ভালো। তো আপনি মিউজিক প্র্যাকটিস করেন, অভ্যাস করেন? না, এই তো শিখছি আমি, সেরকম কিছু না আর কি। ওই স্যারের কাছে শিখছি আর কি। বেশ বেশ বেশ, খুব ভালো। ঠিক আছে রাকেশ বাবু, ধন্যবাদ। ওকে, এরপরে আমি নাম দেখতে পাচ্ছি, হয়তো আমি নামটা উচ্চারণ ভুল করতে পারি, আমাকে ক্ষমা করবেন। আহ, সাদে সাদেকোয়া, সাদেকা। নমস্কার। আমাকে আমার ভুলটা ধরিয়ে দেবেন আশা করছি। সাদেকা। সাদেকা ম্যাম, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। আমার ইন্টারনেটটা আর কি, আমি একটা বিগ স্ক্রিনে করছিলাম, ইন্টারনেটটা ডিসকানেক্ট হয়ে গেল। ঠিক আছে। আমি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এডুকেশন ডিপার্টমেন্টের রিটায়ার্ড টিচার, অনেকটাই বাহ বাহ, বয়স হয়ে গেছে। তবে আমার ইন্সপিরেশন দিয়েছেন জয়রাম বাটির মহারাজ। সুতরাং আমি স্ক্রিপচার গুলো অরিজিনাল পড়বার জন্যই কিছুটা আমার ইচ্ছে। আর অনেকগুলো ভগবদ গীতার ক্লাস করি, সেখানে যেমন আপনাদের নরেন্দ্রপুর থেকে আত্মপ্রিয়ানন্দজি মহারাজ যে ক্লাসটা করি, আমার কিন্তু বেশ একটু অসুবিধা হয় সংস্কৃতটা যখন উচ্চারণ করেন।
পড়তে আর লিখতে পারি বলাটার জন্য আমি কিন্তু বেশি ইন্টারেস্টেড। মানে খুব যে স্পিডে পড়তে পারি তা নয়, কিন্তু ঠিক আছে। বুঝেছি। হুম, ঠিক আছে। বাহ, খুব ভালো, আর ধন্যবাদ কিছু? ম্যাডাম। না না, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আমার ওই বড় স্ক্রিনটা কিন্তু আর দেখছি ডিসকানেক্ট হয়ে গেল। এই ওকে, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি এখান থেকেই যদি কখনো প্রশ্ন থাকে, কোয়ারিজ থাকে, আপনি এখান থেকেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আসলে এইটা তো আমাদের এখানে ভারতে এই একটা বিশাল অসুবিধে ইন্টারনেটের। হুম, যেটা আমি মাঝে অন্য মধ্যে জায়গায়, অসুবিধা হয়। হ্যাঁ যেটা আমি অন্য জায়গায় যখন থাকি বা বাইরে, তখন কিন্তু এই একেবারে ইন্টারনেট ঢালাও। যত ক্লাস করি, যখন আমি ইউকে থেকে ইন্ডিয়ার ক্লাস করি, যখন আমি আত্মপ্রিয়ানন্দজির ক্লাসটা শুরু করেছিলাম তখন আমি ইউকেতে ছিলাম, কখনো কোনোদিন ফেল করিনি, কিন্তু এখানে এসে থেকেই দেখছি এইরকমই অবস্থা। আচ্ছা, অসুবিধা মাঝে মাঝে হয়, কিন্তু হ্যাঁ সিংহভাগ তো আমাদেরও স্মুদি চলে। যাই হোক, জানি ঠিক, না। ঠিক আছে। ওকে, ওকে, ধন্যবাদ। আচ্ছা, সংঘমিত্রা দাশগুপ্ত ম্যাডাম, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সংঘমিত্রা দাশগুপ্ত। আমি দুর্গাপুরে থাকি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। আমি একজন সরকারি চাকুরে, আমি শিক্ষা আধিকারিক। আচ্ছা আর আচ্ছা, হ্যাঁ, এবং আমার থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, সংস্কৃতে আমার নলেজ একেবারে জিরো। এবং যে কারণে আমি কোর্সে অ্যাডমিশনটা নিয়েছি সেটা হচ্ছে যে আমি স্বামীজির বিভিন্ন বই পড়ে থাকি। আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত। তো বেশ। স্বামীজির লেখাগুলো পড়ার সময় স্বামীজির লেখায় বিভিন্ন জায়গাতে স্বামীজি তো সংস্কৃত কোটগুলো দিয়ে বলেন। তো এবার ওই জায়গাগুলো বোঝার জন্য, জানার জন্য, এবং যেরকম অনেকেই বললেন পুরোনো স্ক্রিপচার এগুলো বাংলা অনুবাদ পড়তে আমি এই জন্য প্রেফার করি না, কারণ আমার মনে হয় যে যখনই কোনো একটা জিনিস অনুবাদ হয় তখন যিনি অনুবাদ করছেন তার নিজের ভাবাদর্শটা ওখানে রিফ্লেক্টেড হয়ে যায়। সেজন্য আমরা অরিজিনাল যে জিনিসটা সেটাকে সেইভাবে হয়তো পাই না। তো এটার জন্যই মেনলি আমার এই কোর্সে আসা, যাতে আমাদের পুরাণ, আমাদের সাহিত্য, আমাদের বেদ উপনিষদ নিজে যাতে যতটুকু পড়তে পারি, এই জন্য। বাহ, খুব ভালো, বেশ। ওকে, সৌরদীপ্ত বাবু, আমি এনাকে চিনি। যাই হোক, সৌরদীপ্ত বাবু, এখানে আপনার সহপাঠীরা নতুন নতুন সহপাঠী, তো তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়। আমার পরিচয়, আমি একজন বেসরকারি চাকরিজীবী এবং এই ক্লাসে এসেছি। চন্দন স্যার এত ভালো পড়াতেন, আমি লাস্ট টাইম পড়েছি, সব ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। তার যে জায়গাগুলো বাদ চলে গেছে সেগুলো আবার নতুন করে একটু শুনবো স্যারের কাছে, সেই জন্যই এসেছি। আচ্ছা, বেশ। ওকে, এখানে আমি শেষ নাম দেখতে পাচ্ছি, সুমন মুখোপাধ্যায়। সুমন বাবু, নমস্কার। নমস্কার, আমি সুমন মুখোপাধ্যায়। আমি সরকারি চাকরি করছিলাম, এই ডিসেম্বরে রিটায়ার করে এখন একটু এইসব কাজ করার, মানে কিছু শেখার আচ্ছা আচ্ছা, অবসর সময়ে আপনি ভাষা চর্চা করতে চাইছেন, খুব ভালো। এইটুকুই আর কি। আচ্ছা, স্যার আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন? বাড়ি আমি টালিগঞ্জে থাকি, আর ওখান থেকে আপনাদের ওই কালচারাল ইনস্টিটিউটেও আমি যাতায়াত করি মাঝে মাঝে, যাই ওখানে মিউজিয়ামেতে একটু কাজ টাজ দেখি মাঝে মাঝে। আচ্ছা 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 আচ্ছা, বেশ। সকলের পরিচয় আমরা সকলেই পেয়েছি। হ্যাঁ, তো পরিচয় পর্বটা খুব গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, যেহেতু এরপর থেকে আমরা বিগত 3-4 মাস একসঙ্গে পড়তে চলেছি, চর্চা করতে চলেছি। তো পরিচয় একটা হলে খুব ভালো লাগে, আমাদের মনের যে একটা বাধা বা আশঙ্কা থাকে সেটা কদাচিৎ দূরীভূত হয়। যাই হোক, তো আমি চন্দন মুখার্জি, আমার বাড়ি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। আমি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, বেলুড় মঠে, স্বামীজি স্বপ্নের বিশ্ববিদ্যালয় যেটা, সেখান থেকে আমি সংস্কৃত নিয়ে বিএ পাস করেছি, এমএ পাস করেছি, এমফিল পাস করেছি। তো বর্তমানে আমি আইআইটি রুড়কিতে একটা প্রজেক্টে যুক্ত আছি, ওখানে আমি সংস্কৃত পড়াই অ্যাজ এ সংস্কৃত টিচার হিসাবে। তো এই আমার পরিচয়। মিশনের আমিও স্টুডেন্ট, ত্রয়ীর ভাবধারায় আমিও ভাবিত। আপনাদের সঙ্গে আমি
আমার চিন্তা ভাবনার মেল পেয়েছি। সামনে 4 মাসে আমরা আরো কিছু নতুন তথ্য জানতে পারবো এইভাবে। ওকে, চলো, খুব ভালো লাগলো, পরিচয় পর্ব আমাদের হলো। আমরা এখন মঙ্গলাচরণ করব, মানে একটা মন্ত্র উচ্চারণ করব। হঠাৎ কেন মন্ত্র উচ্চারণ করব যদি প্রশ্ন করা হয়, তো সংস্কৃত পরম্পরার এটা একটি নিয়ম। আপনারা দেখুন, যখন এখন জানি না হয় কিনা, যখন আমরা ঘর থেকে বেরোতাম স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন, আমার ঠাকুমারা বা মায়েরা বা জেঠিমা, কাকু, কাকিমা যারা বড়রা থাকতেন দুগ্গা দুগ্গা করতেন। কেন? যাতে আমাদের ওই যে যাত্রা পথটা সুগম হয়, সুখদ হয়, যাতে আমরা নির্বিঘ্নে আমরা আমাদের যাত্রা পথে গন্তব্যে পৌঁছতে পারি। তো এই জন্য ওনারাও কিন্তু একটা দেব বা দেবীর নাম উচ্চারণ পূর্বক আমাদেরকে আশীর্বাদ করতেন, দুগ্গা দুগ্গা। ঠিক একই নিয়ম এখানেও প্রযোজ্য। তো সংস্কৃত সাহিত্যে বা সংস্কৃত জগতে আমরা একটি শব্দ পাই, মঙ্গলাচরণম, মানে মঙ্গল আচরণ করা। সেখানে আমরা কোনো দেবদেবীর নাম উচ্চারণ করতে পারি, সেখানে আমরা কোনো দেবদেবীর সম্বন্ধিত শ্লোক উচ্চারণ করতে পারি। সেটা বৈদিকও হতে পারে, সেটা লৌকিকও হতে পারে। প্রশ্ন আবার চলে আসে, স্যার বৈদিক কি লৌকিক কি? তো সেগুলো আমি ধীরে ধীরে ডিসকাস করব। তো আমরা এখন একটি মন্ত্র উচ্চারণ করে আমাদের ক্লাসের পরম্পরা অনুযায়ী আমরা শুভারম্ভ করব, যাতে আমরা যাত্রাপথে তো নেমেছি, যে আমাদের গন্তব্য তাতে যাতে আমরা ঠিকঠাক ভাবে পৌঁছতে পারি, তার জন্য প্রতি ক্লাসের শুরুতে আমরা একটি মঙ্গলাচরণ করব, এবং ঠিক প্রতি ক্লাসের শেষে সেখানেও আমরা একটি শান্তি মন্ত্র পাঠ করব, যাতে আমরা যে ক্লাসটা করলাম সেটা যেন আমরা কারোর কাছে অর্পণ করলাম। তো এইভাবে সংস্কৃত পরম্পরাতে দুটো জিনিস প্রচলিত, একটি হচ্ছে মঙ্গল আচরণ আর একটি হচ্ছে শান্তি মন্ত্র অথবা প্রণাম মন্ত্র আমরা বলি। তো তারই একটা স্লাইড আপনাদের দেখাবো। তো পিপিটি বা আমি স্ক্রিন শেয়ার করেই আপনাদের কাছে সেই মঙ্গলাচরণটা পাঠ করব, যাতে আপনারাও বুঝতে পারেন আমরা কি পড়ছি। একটু জানাবেন স্ক্রিনটা ভিজিবল কিনা, একটু জানাবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ, আপনারা বলতে পারবেন, মিউট করেই বলবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভিজিবল। ওকে, গুড। দেখুন, আমি একটা স্ক্রিন আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে বাংলাতেও লেখা আছে আর দেবানাগরী হরফেও লেখা আছে, হিন্দিতেও অর্থ লেখা আছে, বাংলাতেও অর্থ লেখা আছে। প্রথমেই আমরা যেই মন্ত্র পাঠ করব সেটি হচ্ছে বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র মানে যে সমস্ত জিনিস বেদের সাথে সম্পর্কযুক্ত, যেগুলি সরাসরি আমরা বৈদিক সাহিত্যে পাই, সেগুলি হচ্ছে বৈদিক। বেদে যা স্থিত, বেদে যা আছে সেটাই হচ্ছে বৈদিক। আর বেদ ভিন্ন যা কিছু সেটি হচ্ছে লৌকিক। ধরুন রামায়ণ, ঋগ্বেদ কে লিখেছে আমরা জানি না, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ কে লিখেছে আমরা জানি না। তো বেদের সৃষ্টিকর্তা পাওয়া যায় না, তাই জন্যে এই সংক্রান্ত যা কিছু আছে সব বৈদিক, তার কোনো কর্তা আমরা পাই না। কিন্তু রামায়ণ কিন্তু বৈদিক না, রামায়ণের একজন কর্তা আছে, বাল্মীকি, তাই না? মহাভারত, তারও একজন কর্তা আছে। তো যে বহির্ভূত, যেগুলি বেদ ভিন্ন, সেটি হচ্ছে লৌকিক। তো কিছু কিছু মন্ত্র আমরা পড়বো যেগুলি সরাসরি আমরা বেদে দেখতে পাবো, কিছু মন্ত্র আমরা পড়বো যেগুলি আমরা বেদে পাবো না, কিন্তু আমাদের ঋষিরা, মুনিরা, আচার্যরা কদাচিৎ কোনো কালে সেগুলোকে লিখে গিয়েছেন। তো এমন লৌকিক মন্ত্রও আছে। ওকে, চলুন আমরা শুরু করি। ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। আমি আবার একবার পাঠ করব।
ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति শান্তিঃ। তৈত্তরীয় উপনিষদ বলে একটি উপনিষদ আছে। এই উপনিষদ যজুর্বেদের অন্তর্গত। তো যেহেতু বেদে এই মন্ত্রটি পঠিত হয়েছে, তাই জন্য এই মন্ত্র হচ্ছে বৈদিক মন্ত্র। এতক্ষণে আপনারা লিঙ্ক ধরতে পেরেছেন। তো অর্থ নিচে দেওয়া আছে। আমরা যা যা ক্লাসে দেখাবো বা শিখবো বা পড়বো, সমস্ত কিছু মেটেরিয়াল ক্লাসের শেষে আমি গ্রুপে ফরওয়ার্ড করে দেবো। আপনারা সেগুলোকে ডাউনলোড করতে পারেন বা আপনাদের মতো করে সেগুলোর দ্বারা অভ্যাস করতে পারেন ভালো শেখার জন্য। ঠিক আছে? তো আমি প্রত্যেকটা যা কিছু বিন্দু বিন্দু যদি কিছু লিখি, সেটাও আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে, যাতে আপনারা সেটা লাভ পেতে পারেন। ওকে, তো এইটার সাথে যেহেতু আমরা ত্রয়ীর ভাবধারায় ভাবিত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি, তো তাদেরও আমরা মঙ্গলাচরণ পাঠ করব, তাদেরও আমরা প্রণাম মন্ত্র পাঠ করব। দেখুন, स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ওকে, পিডিএফ আমি দিয়ে দেবো, আপনারা অর্থ দেখে নেবেন। এবং আর একটা কি ইন্টারেস্টিং এখানে ব্যাপার আছে, এই যে দেখতে পাচ্ছেন নীল করা আছে না, লেখাগুলোকে আন্ডারলাইন করা আছে না, তো এই লেখার উপরে আপনি যদি টাচ করেন, তাহলে আপনি রেকর্ডিং শুনতে পাবেন। ওকে, বৈদিক মন্ত্রগুলির পাশে একটা স্পিকারের চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো পিডিএফ এর মধ্যে আপনি যদি স্পিকারটাতে টাচ করেন, তাহলে ওই মন্ত্রের উচ্চারণ আপনি শুনতে পাবেন। এইভাবে করা আছে। ওকে, আচ্ছা, এবারে আমি এই ৩-৪টে যে মন্ত্র পাঠ করলাম, এটা শুনে আপনাদের কিছু মনে হলো? মানে আপনারা আগে হয়তো কদাচিৎ শুনেছেন, পাঠ করলাম, কোথাও কোনো পার্থক্য বা শোনার পরে আপনাদের কিছু কিছু কি মনে হলো যে স্যার কোথাও বিশাল দীর্ঘ টানলেন, কোথাও একদম মতো উচ্চারণ করে ছেড়ে দিলেন, এরকম কি আপনারা কোনো তথ্য ধরতে পারলেন? হ্যাঁ, উচ্চারণের জায়গাগুলো মানে মানে অনেকটাই শেখার, মানে সব শব্দ আমরা যেমন বাংলাতে যেভাবে সব শব্দের উচ্চারণটাই একরকম ভাবে হয়, কিন্তু এখানে যেন মনে হলো কোথাও একটু শ্বাস দীর্ঘ, কোথাও একটু শ্বাস কম। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ ম্যাডাম, শেষ করুন, আপনি বলুন। হ্যাঁ, কোথাও একটু শ্বাস কম, তাহলে নিশ্চয়ই মানে যেটা আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে এক একটা শব্দের উপরে বোধহয় জোর এক এক রকম ভাবে পড়বে এবং সেগুলোর উচ্চারণ করার পদ্ধতিগুলোও ভিন্ন। মানে খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর আপনি অবজারভেশন করেন। এই জিনিসটাই আমরা আজকের সামনের 1-1.5 ঘন্টায় শিখব, কিভাবে সংস্কৃতে আমরা উচ্চারণ করব। বিশেষ করে এটা আমার বলতে দ্বিধা নেই, বাঙালিদের সংস্কৃত উচ্চারণে একটু নেতিবাচকতাই আছে। দেখুন, এই ক্লাস আমাদের রেকর্ড হচ্ছে, ইউটিউবে পরবর্তীকালে আপলোড হবে, সেটা ওপেন টু অল, সবার জন্য অ্যাক্সেসেবল। আমি দায়িত্ব নিয়ে বলছি, বাঙালিদের সমস্ত উচ্চারণে কোথাও না কোথাও একটু প্রবলেম হয়, কিন্তু আমরা সেই পরম্পরাকে ভাঙতে চলেছি। আপনারা যদি ঠিকঠাক ভাবে অভ্যাস করতে পারেন, তাহলে আপনাদের বাঙালিদের মতো ওই যে উচ্চারণের যে একটা নেতিবাচকতা
আছে সেটা দূর হবে। তো সংস্কৃতের কোন বর্ণের কি রকম উচ্চারণ হয়, তো আমরা সেটাই দেখবো, আমরা সেটাই চর্চা করব। এটা খুব ভালো আপনি লক্ষ্য করেছেন। তো আমরা সব চর্চা করব। ওকে ওকে, খুব ভালো। চলুন আমি কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে ডিসকাস করি, তা আমরা আমাদের পাঠ্যবস্তুতে প্রবেশ করব ধীরে ধীরে। তো সকলকে সংস্কৃতে স্বাগতম আমরা বলি, স্বাগতম বাংলায় স্বাগত। দেখুন বাংলাতে আমরা বলি স্বাগত, কিন্তু সংস্কৃতে দন্তের সাথে একটা ব যুক্ত আছে। বাংলায় কিন্তু এই যুক্ত বর্ণের বকারের উচ্চারণটা হয় না, স্বাগত জানাই, স্বাগত। কিন্তু সংস্কৃতে স্বাগতম বানান ভুল, উচ্চারণও ভুল। স্বাগতম স্বাগতম স্বাগতম, এই যে স্বা আর বাংলায় সা, পার্থক্যটা একটা আছে, তাই না? তো সেই পার্থক্যগুলোই আমরা লক্ষ্য করবো আজকে। বেশ চলুন, তো আমরা শিখতে চলেছি সংস্কৃতম। তো প্রথমেই যেই পয়েন্টটা আমাদের মাথায় আসে, সংস্কৃত মানে কি? আপনারা আশা করি স্ক্রিন পাচ্ছেন, একটুবার আমাকে জানাবেন। আমি যে লিখছি আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। বেশ, তো সংস্কৃতম এর মানে কি? সংস্কৃত শব্দের মাধ্যমে আপনারা কি বোঝেন, মানে কি কি ব্যাপার? যেটা সংস্কার করা হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর কথা। যেটি সংস্কার করা হয়েছে, যেটি শুদ্ধ করা হয়েছে, যেটি পবিত্র করা হয়েছে, সেটাই সংস্কৃত। তো যেই ভাষাকে শুদ্ধ করা হয়েছে, যেই ভাষাকে পরিষ্কার করা হয়েছে, যেই ভাষাকে পবিত্র করা হয়েছে, সেটাই সংস্কৃত ভাষা। এইভাবে আমরা বুঝতে পারি। দুটি পদ আছে, তো একটি হচ্ছে সাম, অনুষ্ঠানটা হচ্ছে অ্যাকচুয়ালি ম, ওকে, প্লাস কৃত। কৃত মানে যেটি করা হয়েছে, সাম মানে হতে পারে সংস্কার। কি অর্থ হতে পারে? একটা অর্থ হতে পারে সংস্কার, আরেকটা অর্থ হতে পারে শুদ্ধি, আরেকটা অর্থ হতে পারে পবিত্র। যেটি সংস্কার করা হয়েছে, যেটি শুদ্ধ করা হয়েছে, যেটি পবিত্র করা হয়েছে, সেটাই হচ্ছে সংস্কৃত। তো সংস্কৃতম এই শব্দের অর্থ আমরা জানলাম, যেটি সুন্দরভাবে সংস্কার করা হয়েছে, যার মধ্যে দোষ ত্রুটিকে যতটা কম করা যায় সেই কম করা হয়েছে, যাতে তার মধ্যে সিংহভাগটাই শুদ্ধতা থাকে, শুদ্ধি থাকে, অরিজিনালিটি বজায় থাকে। তো সেটাই হচ্ছে সংস্কৃতম। আর কি আমরা জানি, সংস্কৃত একটি ভাষা, তাই না? সংস্কৃত একটি ভাষা। সংস্কৃত হচ্ছে একটি ভাষা। পৃথিবীর মধ্যে প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সংস্কৃত, এবং ভারতীয় প্রত্যেকটি ভাষার জননী বললে কোনো অত্যুক্তি হবে না। ভারতীয় প্রত্যেকটি ভাষার জননী হচ্ছে সংস্কৃত। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। আপনারা 100 বছর আগের বাংলা ভাষায় ফিরে যান, যখন শরৎবাবু লিখতেন, বঙ্কিমবাবু লিখছেন, যখন বিভূতিবাবু লিখছেন, সেই যে বাংলা ভাষার যে তীব্রতম কঠিন প্রয়োগ, সেটাই সংস্কৃতের একটি রূপ। সাক্ষাৎ ভাবে আমরা পেয়ে যাব, সেটাই সংস্কৃতের একটি রূপ। তার মানে আমরা এইরকম এককালে বলতাম যে বাংলা ভাষার সাথে আপনি যদি বা বাংলা যে শব্দ আমরা প্রয়োগ করি কঠিন কঠিন, তার সাথে আপনি একটি ম যোগ করে দেন, তো এখানে যোগ করে দেন, সেটা সংস্কৃত হয়ে যাবে। তার মানে এটা প্রমাণিত যে সংস্কৃত ভাষা থেকে যেই ভাষা সব থেকে প্রভাবিত হয়েছে, সেটি হচ্ছে বাংলা ভাষা, সব থেকে বেশি প্রভাবিত হয়েছে। তাই জন্যে এরকমটা ধারণা করা হয় যে বাঙালিদের জন্য সংস্কৃত শেখাটা হচ্ছে খুব সোজা হয়ে যায়, কারণ বেশিরভাগ শব্দ, সেই যে বাক্য রচনার পদ্ধতি একদম সমান সংস্কৃত থেকেই আসছে। তাই জন্যে বাঙালিরা যদি একটু চেষ্টা করে, খুব অনায়াসে সংস্কৃত ভাষা শিখতে পারবে এবং আয়ত্ত করতে পারবে, এরকমটা বলা হয়। আচ্ছা, ভাষা হলো, ভাষা কোন মাধ্যম? এটি লেখ্য মাধ্যম নাকি একটি কথ্য মাধ্যম? আমাদের কৌশল দুটি, তাই না? একটা আমরা লিখে লিখে বোঝাই, একটা আমরা বলে বলে বোঝাই।
তার মানে আমাদের মাধ্যম দুটো, একটা হচ্ছে লেখ্য মাধ্যম, একটা হচ্ছে কথ্য মাধ্যম, তাই না? আমি আসছি, একটি হচ্ছে লেখ্য মাধ্যম, একটি হচ্ছে কথ্য মাধ্যম। আমি লিখছি, একটি হচ্ছে লেখ্য মাধ্যম আর একটি হচ্ছে আপনার কথ্য মাধ্যম। বলতে পারবেন লেখ্য মাধ্যমের সব থেকে স্মলেস্ট পার্টিকেল কি, সূক্ষ্মতম উপাদান কোনটা? লেখ্য ধ্বনি, মাধ্যমের, লেখ্য মাধ্যমে বর্ণ বা অক্ষর। হ্যাঁ, লেখ্য মাধ্যমের সব থেকে সূক্ষ্মতম অংশ হচ্ছে বর্ণ। লেখ্য মাধ্যমের সব থেকে সূক্ষ্মতম অংশ হচ্ছে বর্ণ। এই যে আমরা লিখছি অ, ক, এইভাবে, এটি হচ্ছে বর্ণ। দুটি বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে কি তৈরি হয়? শব্দ। শব্দ। শব্দ, শব্দ বলতে পারি, অথবা এটাকে আমরা পদ বলতে পারি, যা ইচ্ছা, শব্দ বা পদ। তো দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে কি তৈরি হয়? বাক্য, তাই না? তেমনি অনেক বাক্য যোগে কি তৈরি হয়? মহাবাক্য। তো এই হচ্ছে আমাদের লেখ্য মাধ্যমের সূক্ষ্মতম অংশ থেকে ধীরে 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 বৃহত্তম অংশের ধারণা। তো প্রথমে বর্ণ, তারপরে শব্দ, তারপরে মহাবাক্য। এটা হচ্ছে লেখ্য মাধ্যম। তাহলে কথ্য মাধ্যমের সূক্ষ্মতম উপাদান কি হতে পারে? এই যে আমরা বলছি অ, আ, ক, খ, যখন লিখছি এটা বর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু এই যে উচ্চারণটা, এই যে সাউন্ডটা, এই যে আওয়াজটা, এটি হচ্ছে ধ্বনি। তো ধ্বনি হচ্ছে লেখ্য মাধ্যমের স্মলেস্ট পার্টিকেল, সূক্ষ্মতম অংশ। বর্ণ আর ধ্বনির মধ্যে কিন্তু পার্থক্য নেই। বর্ণ হচ্ছে লেখ্যরূপ, যখন আমি অ, আ লিখছি এটা হচ্ছে বর্ণ, আর যখন এই উচ্চারণটা অ, এই যে উচ্চারণটা, এটি হচ্ছে ধ্বনি। তো এটাই হচ্ছে ধ্বনি। ওকে, এটা হচ্ছে সূক্ষ্মতম উপাদান হচ্ছে ধ্বনি। তো দুটো ধ্বনি মিশে কি তৈরি হবে? এরকম তো সম্ভব না বলা, কারণ দুটি বর্ণ মিশে শব্দ তৈরি হবে। এই যে আমার নাম চন্দন, এটা একটা শব্দ। এই যখন লিখছি তখন আমি সেখানে বর্ণের প্রয়োগ করে একটি শব্দ বানাচ্ছি, কিন্তু উচ্চারণে তো সেই ধ্বনিই রয়ে গেল, তাই না? হ্যাঁ, ধ্বনিটা একটু বৃহৎ হলো, অনেক তাতে যুক্ত হলো। তারপর একটি বাক্য, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, যখন লিখছি তখন সেটা লেখ্য, কিন্তু যখন বলছি সেই ধ্বনিটা আরো যুক্ত হয়ে গেল, বড় হয়ে গেল। তার মানে কথ্য মাধ্যমের পার্টিকেল একটাই, সেটি হচ্ছে ধ্বনি। কিন্তু লেখ্য মাধ্যমে বর্ণ, শব্দ, বাক্য, মহাবাক্য। আর কথ্য মাধ্যমে হচ্ছে ধ্বনি, তারপরে অনেক ধ্বনি, তারপরে অনেক ধ্বনি, তারপরে অনেক ধ্বনি। এইভাবে লেখ্য আর কথ্য মাধ্যম বিভাজিত। পরিষ্কার? তার মানে এই যে সংস্কৃত ভাষা, এটা কোন মাধ্যমের? এটা হচ্ছে কথ্য মাধ্যম ভাষা। তার মানে ধ্বনি, তার থেকে আমরা কি পাচ্ছি? ধীরে 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 ভাষা। ভাষা হচ্ছে কিন্তু আমাদের কথ্য মাধ্যমের উপাদান, কখনোই লেখ্য মাধ্যম না। ভাষা হচ্ছে কথ্য মাধ্যমের উপাদান। তো সাময়িকভাবে এইগুলো পরিষ্কার তো, বর্ণ, শব্দ, বাক্য, মহাবাক্য, ধ্বনি, ভাষা, এগুলো মোটামুটি এখন অনেকটা সোজা লাগছে, তাই না? কথা না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নেই। ওকে, বেশ। তার মানে আমি দুটো জিনিস লিখতে পারি, একটি হচ্ছে ভাষা। আচ্ছা, আমি দেবানগরী মাঝে মাঝে লিখছি, আপনারা ঘাবড়াবেন না, আমি চেষ্টা করার জন্য। ওকে, ভাষা। আর একটি জিনিস সাথে আমি লিখব, সেটি হচ্ছে লিপি। তো ভাষা আর লিপির মধ্যে কি পার্থক্য? ওই যে বললাম, ভাষা হচ্ছে কথ্য মাধ্যম, আর লিপি, লিপি হচ্ছে এই লেখ্য মাধ্যম। লিপি যেমন এই দেখুন, অ, ক লিখেছি, এটা কোন ভাষার? এটা বাংলা ভাষার জন্য প্রযোজ্য, তাই না? উড়িয়াতে অ, ক আলাদা, সংস্কৃতে যখন আমি অ, ক লিখছি তখন সেটা আলাদা। তামিল, তেলেগু, মালায়ালাম, কোঙ্কনি, মারাঠি, গুজরাটি, সিন্ধি, পাঞ্জাবি, হরিয়ানবি,
সবকিছুতেই ওই যে লেখার পদ্ধতি যেটা, লিপি যেটা, সেটা আলাদা। তার মানে ভাষা ওতপ্রোতভাবে জড়িত। আমরা বাংলা ভাষায় কথা বলছি, এই যে অ আ লেখার জন্য আমরা যে লিপি ব্যবহার করছি সেটাও বাংলা। তাহলে আমরা বলতে পারি বাংলা নিজে একটি ভাষা এবং নিজে একটি লিপিও বটে। বাংলা নিজে একটি ভাষা, নিজে একটি লিপি, তাই না? উড়িয়া, উড়িয়া এটি নিজে একটি ভাষা এবং উড়িয়া এর নিজে একটি লিপিও বটে। আপনারা উড়িয়া লিপি কখনো নিউজ পেপারে দেখেছেন বা নিউজ চ্যানেলে দেখেছেন, সেখানে উড়িয়াতে লেখা থাকে, আমরা পড়তে পারি না। বা হতে পারে আপনাদের মধ্যে কেউ উড়িয়া জানতে পারে, তিনি পড়তে পারেন, অসুবিধা নেই, কিন্তু আমরা বেসিক্যালি পড়তে পারি না। তো বাংলা ভাষাকে লেখার জন্য বাংলা লিপির ব্যবহার করি, উড়িয়া ভাষাকে লেখার জন্য আমরা উড়িয়া লিপির ব্যবহার করি, তাই না? তেমনি ব্যবহার বলার জন্য আমরা বাংলা লিপির ব্যবহার করি। দেখবেন যখন আমরা অসমের কোনো নিউজ চ্যানেল চালিয়ে দিই, কিছু কিছু শব্দ বুঝতে পারি, কিন্তু কিছু কিছু শব্দ বুঝতে পারি না। কিন্তু ওই নিচের লেখাটা, সাবটাইটেলটা আপনি পড়তে পারবেন। হ্যাঁ, হয়তো অর্থ নির্ধারণ করতে পারবেন না, কিন্তু আপনি পড়তে পারবেন কি লেখা আছে ওখানে। তার মানে ওটা বাংলাতেই লেখা। আর যেহেতু আমরা বাংলা লিপি জানি, তাই জন্যে আমরা ওটা পড়তে পারবো, কিন্তু অর্থ নির্ধারণ হয়তো করতে পারবো না, কি লেখা আছে বুঝতে পারবো না, কিন্তু আমরা পড়তে পারবো। তো এইভাবে ভাষা আর লিপি অঙ্গাঙ্গি ভাবে কিন্তু জড়িত। ভাষা লিপিকে ছাড়া চলতে পারবে না, লিপি ভাষাকে ছাড়া চলতে পারবে না। পরিষ্কার? তেমনি সংস্কৃত একটি ভাষা, সংস্কৃত একটি ভাষা। আর সংস্কৃতকে লেখার জন্য আমরা কোন লিপি ব্যবহার করি? কোনো ধারণা? এনি গেস? দেবনাগরী। দেবনাগরী অথবা পরবর্তীকালে দেবনাগরী। তার মানে সংস্কৃত ভাষা আর দেবনাগরী লিপি, এই জিনিসটা আপনারা ধরতে পেরেছেন, তাই না? অনেকে বলে দেয় সংস্কৃতে লেখো। আমি যদি এরকম লিখি, এটাও সংস্কৃত আমি লিখলাম আহাম, এটাও সংস্কৃতে লিখছি আহাম, এটাও আহাম, এটাও সংস্কৃতে লিখলাম, এইগুলো সব সংস্কৃত। কিন্তু আপনাকে যদি বলে দেয় সংস্কৃত ভাষা দেবনাগরী লিপিতে লেখো, তখন কিন্তু ইট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট, এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। একটু প্রশ্ন করব? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আওধিটা কি দেবনাগরী? আওধি ভাষা, হ্যাঁ আওধি ভাষা, হ্যাঁ নিশ্চয়, আমি আসবো ধীরে ধীরে। সেটা দেবনাগরীতে লেখা হয়, যেহেতু সব হিন্দি থেকেই তো এদিক ওদিক গেছে। যেমন হিন্দি একটি ভাষা, তাই না? তো হিন্দি ভাষাকে আমরা লেখার জন্য আমরা কি ব্যবহার করি? দেবনাগরী লিপি ব্যবহার করি। তো আওধি এই ভাষাকে বলার জন্য আমরা দেবনাগরী লিপি ব্যবহার করি। শুধু তাই না, অনেক আছে, আছে মাগধী আছে, অর্ধমাগধী আছে। বর্তমানে উত্তরপ্রদেশ, বিহার এই সাইডগুলোতে যেগুলি খুব প্রচলিত, তাদেরকেও লেখার জন্য আমরা দেবনাগরী লিপির ব্যবহার করে থাকি। শুধু তাই না, আপনারা জানলে অবাক হবেন, মারাঠি ভাষাকে ব্যবহার করার জন্য আমরা দেবনাগরী লিপির সাহায্য নিই। আপনারা যদি দেবনাগরী পড়তে পারেন না, লিখতে পারেন, তো মারাঠি আপনারা পড়তে পারবেন। কোনো অর্থ নির্ণয় করতে পারবেন না হয়তো, কিন্তু আপনারা মারাঠি ভাষা পড়তে পারবেন। তো দেবনাগরীতে আমরা সংস্কৃত পড়তে পারবো, হিন্দি পড়তে পারবো এবং মারাঠিও পড়তে পারবো। ওকে? তো এইভাবে পার্থক্য। যেমন গুজরাটি একটি ভাষা, তো গুজরাটি ভাষার জন্য গুজরাটি লিপিও আছে, তাদের গুজরাটি লিপিও আছে। ওকে, গুজরাটি লিপিও, গুজরাটি লিপি। ঠিক তেমনি তামিল, মালায়ালাম, তেলেগু, তেলেগু হয়ে গেল, কন্নড়, এগুলি হচ্ছে এক একটি ভাষা। তো তামিল ভাষাকে বলার জন্য, তামিল লেখার জন্য তামিল লিপি, মালায়ালামকে লেখার জন্য মালায়ালাম লিপি, কন্নড়কে বলার জন্য কন্নড়া লিপি, তেমনি তেলেগুকে বলার জন্য লিপি। তো এইভাবে ভাষা লিপি ধীরে ধীরে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা যদি সমকালীন কিছু লিপির ব্যবহার আমরা জানতে চাই, তো সমকালীন যে তিনটি ভাষা প্রচলিত ছিল একদম কন্টেম্পোরারি, পাশাপাশি, একটা হচ্ছে সংস্কৃত, আমি ইংলিশ লিখছি, একটি হচ্ছে সংস্কৃত,
তার সাথে প্রচলিত ছিল হচ্ছে প্রাকৃত, আপনারা শুনে থাকবেন কম বেশি এই নামগুলো। তার সঙ্গে আরেকটি ভাষা প্রচলিত ছিল, সেটি হচ্ছে পালি। এটা হচ্ছে ওই ভাষা, ল্যাঙ্গুয়েজ। আর স্ক্রিপ্ট আমরা কি ইউজ করতাম? সংস্কৃতকে লেখার জন্য দেবনাগরী। প্রাকৃতকে লেখার জন্য আমরা কি ব্যবহার করতাম বলতে পারবেন? বলতে পারবেন প্রাকৃতকে লেখার জন্য আমরা কি ব্যবহার ব্রাহ্মী করতাম? স্ক্রিপ্ট কোথায়? ব্রাহ্মী স্ক্রিপ্ট ব্যবহার করতাম, একদম ব্রাহ্মী স্ক্রিপ্ট ব্যবহার করতাম। ঠিক তেমনি পালিকেও লেখার জন্য আমরা ব্রাহ্মী ব্যবহার করতাম। তো এইভাবে প্রত্যেকটা স্ক্রিপ্ট হচ্ছে আলাদা আলাদা হয়ে যায়। আমরা অশোককে চিনে থাকি কি, তার বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি বিখ্যাত, তাই না? তিনি এখনো স্মরণীয় হয়ে আছেন। তো তেনার অনেক শিলালেখ, অভিলেখ, আমরা তো পড়াশোনা যখন করি তখন এই ব্রাহ্মী লিপির ব্যবহার তখন দেখতে পাই। ওই পাথরের গায়ে খোদাই করা আছে ব্রাহ্মী লিপি, এই দেওয়ালের গায়ে খোদাই করা আছে ব্রাহ্মী লিপি, ওখানে সংস্কৃত লিপি, কোনোটা লেখা কোনোটা সংস্কৃতে লেখা। এইভাবে আমরা একটা প্রচুর বড় সমুদ্রের সন্ধান পেয়েছিলাম, গবেষণা চলছে। তো এইভাবে কিন্তু আমরা ধীরে ধীরে সব ওতপ্রোতভাবে জড়িয়ে যে বিষয়গুলি আছে সেটা আমরা চর্চা। একটু দাঁড়ান, কেউ একজন মনে হয় জয়েন করেছে, আমি বুঝতে পারছি না। ওকে, ঠিকই তো আছে, কোনো অসুবিধা কিছু নেই। নতুন করলেন, কি নাম ওনার? প্রজ্ঞা ভট্টাচার্য, আমি যদি নাম ভুল না পড়ে থাকি। নমস্কার, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো হ্যালো, প্রজ্ঞা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, তো হ্যাঁ, যেহেতু 7টার সময় আমাদের ক্লাস শুরু হয়েছে ম্যাডাম, তো আমরা অনেকখানি এগিয়ে গেছি, তো আপনি অ্যাডজাস্ট করার একটু চেষ্টা করুন। ওকে, হ্যাঁ আসলে আমি পুরীতে আছি, আজকে আমাদের ফিরে যাওয়ার ট্রেন, সেই জন্য মানে বেশ, কোনো অসুবিধা নেই। মাঝপথে আপনি ওকে, নো প্রবলেম। আপনি এই ক্লাসটা ইউটিউবেও দেখে নিতে পারেন, ইউটিউবেও দিয়ে দেবো, লিঙ্ক শেয়ার করা হবে। কিন্তু চেষ্টা করবেন যাতে লাইভ ক্লাস করতে, তাহলে আপনার কোশ্চেন অ্যান্সার গুলো ক্লিয়ার হবে। ইউটিউব ক্লাস হ্যাঁ করলে রেকর্ড দেখতে পাবেন, তো অসুবিধা হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, যেটা মিস করেছেন সেটা শুনে নেবেন। ওকে, হ্যাঁ। তো এইভাবে আমরা কথ্য মাধ্যম, লেখ্য মাধ্যম, ভাষা, লিপি, এই যে একটা ব্যাপার স্যাপার চলছে, এটা আমরা পড়ছি, যেটা আপনারা বুঝতে পারছেন তো এটা সকলে? ওকে স্যার, আমরা তো সংস্কৃত পড়তে এসেছি, আপনি কোথায় কি চলে যাচ্ছেন? ভাষা, লিপি, বর্ণ, শব্দ, আমরা কি বাচ্চা? এইসব আমরা পড়বো? আমরা বাচ্চা, সংস্কৃত পড়তে এসে আমরা সকলেই বাচ্চা, তাই না? তাই জন্য এইগুলো জরুরি, এই জিনিসগুলো জানা। তো এতদূর পর্যন্ত যা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, ভালো লাগছে। বেশ, চলুন নতুন জিনিস শুরু করি। সংস্কৃত আমরা ভাষা ইতিমধ্যে জেনেছি। তো দেবনাগরী যে লিপি, লিপি আমাদের ধীরে ধীরে জানতে হবে। তো আপনাদের মধ্যে একদম আমি দেবনাগরী জানি না কতজন আছেন এরকম? আমাকে 2-3 জন তো বললেন, আমার নাম মনে নেই কারা বলেছেন। স্যার কিন্তু আমি যেটুকুনি বলেছি। বুঝেছি, হ্যাঁ আপনি আছেন। আর কেউ আছেন? একদম জানি না। হ্যাঁ আপনারা বলুন, যেহেতু আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, তো কে হাত তুলছেন বুঝতে পারবো না, তো আপনারা আনমিউট করেই বলুন। আমি জানি, আমিও জানি না। হ্যাঁ স্যার, আমিও জানি না। বেশ, নো প্রবলেম, নো প্রবলেম, আমরা তো জানার জন্যই এসেছি। বেশ, তো আমরা তাহলে খানিকটা চর্চা করি কিভাবে আমরা লেখ্য মাধ্যমকে অবলম্বন করব, লিখব। তো দেখুন, সংস্কৃতকে আমরা লিখতে পারি এইভাবে, অ। আপনারা আমার সাথে সাথে লিখবেন, খাতা পেন নিয়ে বসবেন, লিখবেন। এটি হচ্ছে অ। ওকে, তেমনি অ এর সাথে যদি আপনি একটি লাইন টেনে দেন,
এটি হয়ে যাবে আপনার আ। আমার এখানে লেখাগুলো বাঁকা হতে পারে, কিন্তু বাঁকা না, যেমনটা হয় লেখা অ্যাকচুয়ালি, ঠিক আছে। অ আ। তেমনি ই। আমি কিন্তু কোনো মাত্রা দিচ্ছি না, আপনারাও কোনো মাত্রা দেবেন না এই মুহূর্তে, কারণ সংস্কৃতে অনেক আছে পূর্ণমাত্রা, অনেক আছে অর্ধমাত্রা, অনেক আছে মাত্রাবিহীন, তো আপনারা কনফিউজড হয়ে যাবেন। তো এখন প্রাথমিক মাত্রা দেবেন না, ওকে। তেমনি পরেরটি হচ্ছে ই, ওকে। অ যেমন লিখেছিলেন না, ঠিক তেমনি উ, আর কিছু নেই। ঠিক তেমনি তার সাথে আপনি যদি একটা জুড়ে দেন এরকম উ, কে, তার সাথে রে, রে, রে। উচ্চারণটা কি হবে আমি বাংলায় লিখে দিচ্ছি, আপনারা ফলা হস্তি উচ্চারণ করার চেষ্টা করুন, যে উচ্চারণটা হয় অ্যাকচুয়ালি রে, রে, রে। এটাই কিন্তু রিকারের উচ্চারণ। আমরা অনেক সময় বলে দিই রি, 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 রি না, রে, জি টুইস্ট হবে, রি, রি। তেমনি সংস্কৃতে আমরা একটা দীর্ঘ রি-এর সন্ধান পাই, এটিকে আমরা বলি এইরকম, এই এক, এই দুই। এটাকে আমরা কি বলতে পারি, দীর্ঘী। রি, রি, রি। আমি উচ্চারণে আসছি, প্রথমে আমি লেখ্য মাধ্যমটা শিখে নিই। আমরা লিখে পেলাম অ আ ই ই উ উ রি, রি। তারপরে কি পাবো, রে। কি উচ্চারণটা হবে, ঠিক লয়ের ফলা, রে, 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 রে। ঠিক তেমনি তারপর আমরা কি পাবো, সরি আমি মাত্রা দিয়ে দিলাম, কি পাবো এ, আর কি পাবো এই, এ এই। ও লেখা একদম সোজা, অ লিখুন, অ লিখলাম, তার সাথে একটা এক্সট্রা এরকম ও, আর একটা কি দুবার, একবার দুবার, ও, আ আ ই ই উ উ রি, 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 এ ऐ ও ঔ। তার সাথে আমরা জিনিস পাই, একটি হচ্ছে অ লিখে মাথায় একটা, তো এর উচ্চারণটা আম, আম। আমরা বাঙালি বলে থাকি অং, 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 অং আমরা বলবো না, আমরা এখন থেকে অভ্যাস করবো অম, মকার বলা, আম। আর একটা কি পাই, সেটি হচ্ছে বিসর্গ। এর উচ্চারণটা কি হবে, সরি বাংলায় লিখছি আমি, এর উচ্চারণটা হবে এর সাথে একটা হ, আহা, আহা, আহা। অনেকে এটাকে বলে আহ, 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 এরকম করবে, তো এরকমটা না করে আহা, হকার উচ্চারণ করুন, কোনো অসুবিধা নেই, আহা। তো এই হচ্ছে আমাদের স্বরবর্ণ। এই স্বরবর্ণ, স্যার বর্ণ তো পড়েছি, আপনি স্বর্ণ কোথা থেকে নিয়ে চলে এলেন। তো বর্ণ আমরা সবাই জানি, বর্ণ দুই প্রকার, একটি হচ্ছে, এক প্রকার হচ্ছে স্বরবর্ণ, এক প্রকার হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাই না? তো স্বরবর্ণ মানে যেগুলি অন্য কারোর সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, যার উচ্চারণ অন্য কোনো বর্ণের সাহায্য লাগে, সেটি হচ্ছে স্বরবর্ণ। এগুলো আমরা লিখেছি, এগুলো সব স্বরবর্ণ, এই দুটি ছাড়া, এই দুটি ছাড়া। তো যেগুলো আমরা লিখেছি সবকিছু হচ্ছে স্বরবর্ণ, এগুলোর উচ্চারণ করতে অন্য কারোর বর্ণ সাহায্য লাগে না, এটা নিজেই রাজা, নিজেই আত্মনির্ভর। তো এরা হচ্ছে স্বরবর্ণ। আর তার অন্য প্রকার হচ্ছে ব্যঞ্জন বর্ণ, যেগুলি স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হয় না, যে একা একা উচ্চারণ হতে পারে না, উচ্চারণে স্বরবর্ণের ভূমিকা লাগবেই লাগবে।
স্বরবর্ণ ছাড়া তারা উচ্চারিত হতেই পারবে না, তারা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এরপরে আমরা ব্যঞ্জন বর্ণ শিখব। তো একটি হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন রইল যে আমাদের বর্ণ, আমাদের ইংলিশে অ্যালফাবেট কটা? 26। 26টা। ইংলিশে অ্যালফাবেট হচ্ছে 26টা, তাই না? আচ্ছা, তো ইংলিশে যে এ বি সি ডি এগুলোকে আমরা কি নামে বলতে পারি? লেটার্স। লেটার্স কটা? 26টা। তো অ্যালফাবেটে 26টা, লেটার 26টা। অ্যালফাবেট একই, লেটার 26টা। অ্যালফাবেট গুড 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 গুড। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। বর্ণ 26টি বর্ণকে আপনি একটি মালার মধ্যে যুক্ত করুন, ওই যে বর্ণের যে একটা মালা পাবো, ওই বর্ণমালাটাকে আমরা বলি অ্যালফাবেট। যে কোনো ভাষাতে বর্ণমালা এক বা একাধিক হতে পারে। আমাদের পরিচিত যে সমস্ত ভাষা, প্রত্যেকটা ভাষা বর্ণমালা হচ্ছে একটা। অ্যালফাবেট একটা, সংস্কৃতের বর্ণমালা একটা, বাংলা ভাষার বর্ণমালা একটা, কিন্তু তার মধ্যে বর্ণের সংখ্যা আছে। ইংলিশে লেটার 26টি, তাই না? বর্ণ বর্ণ ওই যে লেখ্য মাধ্যমের বলেছিলাম বর্ণ, তো বর্ণ দেবনাগরী স্বরবর্ণ আসছে, এরপরে ব্যঞ্জন বর্ণ আসছে, তখন আমরা গুনবো কটা হচ্ছে। আমরা বাংলাতেও তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সংখ্যা নির্ণয় করতে পারি কটা সেখানে বর্ণ আছে। তাই জন্য এখানে আমরা সবাই একটু কনফিউজড হয়ে যাই। তো বর্ণ আর বর্ণমালা কিন্তু এক না। আপনার কাছে 20টা ফুল আছে, আপনি 20টা ফুল, জবা ফুল আছে ধরুন, আপনি 20টা জবা ফুল দিয়ে মায়ের জন্য একটি মালা বানিয়ে দিলেন। তো মালা আর ফুল সমান তো হলো না, মালা একটাই হলো, কিন্তু সেই একটি মালাতে 20টি ফুল আছে। তেমনি 26টি হচ্ছে লেটার। 26টি লেটার্স যখন একটি মালা তৈরি করবে সেটি হচ্ছে বর্ণমালা, অ্যালফাবেট। ওকে, এতদূর পর্যন্ত পরিষ্কার? আ আ ই ই উ উ রে রি রি এ ঐ ও ঔ। ক্লিয়ার? পরিষ্কার এতদূর পর্যন্ত? চলো তাহলে এরপরে আমরা খানিকটা ব্যঞ্জন বর্ণ অভ্যাস করি। আপনারা লিখবেন, ঠিক আছে? ক। চাইলে আপনারা একটু বড় বড় করে লিখবেন, ছোট ছোট লিখলে অসুবিধা হয়, বড় বড় করে লিখবেন, 2 লাইন লাইন নিয়ে লিখবেন। ক। খ। গ। ঘ। আমি এখন উচ্চারণ করছি, লিখছি, এরপর আমরা উচ্চারণে আসবো। ওকে, ক খ গ ঘ ঙ, ক খ গ ঘ ঙ। ওকে, ক্লিয়ার? চ। ছ। জ। ঝ। ঞ। চ ছ জ ঝ ঞ। ওকে, নেক্সট। একটু ক্ষমা করবেন, একটু ভুল লিখে দিয়েছি। ট। ঠ, আপেল। ড। ঢ। ট, ড, ঢ, ণ। ওকে,
ত, থ, দ, ধ, ত, থ, দ, ধ, ন। ওকে, প, ফ, ব, ভ, ম, প, ফ, ব, ভ, ম। ওকে, য়, দুয়ের মতো, র, ল, ব, শ, এই হচ্ছে আমাদের সংস্কৃত বর্ণমালার বর্তমানে যেটা প্রাসঙ্গিক সেই বর্ণমালা লিখলাম। ওকে, তো এইগুলো সব হচ্ছে আপনার সাধারণ। এই বর্ণগুলোকে আমরা যোগ করতে করতে যুক্ত বর্ণ পাবো পরে। তো আমি তার পিডিএফ একটা দেখাচ্ছি। তো এই মুহূর্তের জন্য এতটুকুনি। আপনারা লিখতে পেরে লিখতে পেরেছেন আপনারা? হ্যাঁ। ওকে, তো এটার অভ্যাস করার কি কৌশল সেটা আমি আপনাদের একবার জানিয়ে দিই। একবার লিখলেই কিন্তু অ, আ, ক, খ আপনাদের চোখের সামনে ভাসবে না। তো মিনিমাম প্রতিটা বর্ণকে আপনাকে 5 বার করে লিখতে হবে। আমাকে দেখাতে হবে। যারা দেবনাগরী আজকেই প্রথম শিখছেন তারা এইভাবে চেষ্টা করবেন। কি আচ্ছা অ স্যার, আমরা যেইভাবে ওই লিখেছি। লেখাটা না আমি এটা ওই লেখার ভেতরে আমি ঠিক বুঝতে পারছি না। ক খ গ ঘটা ওর উঙো ওর ভেতরেই চলে গেছে, যে কালো স্পট পড়েছে তার ভেতরে আমি দেখতে পাচ্ছি না। আপনারা বাকিরা আমার ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিকঠাক? ওনার স্ক্রিনটা খুব সম্ভবত ফুল স্ক্রিন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে, ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। স্যার তাহলে আপনি একটু দেখুন কি সমস্যা হচ্ছে। এখান থেকে তো সব ঠিক আছে। এই 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 দাগটা পড়ছে কেন? এই দাগটা কিন্তু লেখাটা ওটা আপনার ফোন বা ল্যাপটপের হতে পারে, একবার চেক করুন ভালো করে। আচ্ছা এখান থেকে তো ক্লিয়ার আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে। ওকে বেশ। তো প্রতিটা বর্ণকে আপনারা 5 বার করে লিখবেন। অ 5 বার লিখবেন, আ 5 বার লিখবেন, ই 5 বার লিখবেন, ই 5 বার লিখবেন। তো যারা একদম নতুন তারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন অনেক লাভদায়ক হবেন, আপনারা অনেক লাভবান হবেন। বুঝতে পারলেন? তো একবার অ লিখলে সেটা মনে থাকবে না। আপনি অ 5 বার লিখুন একসাথে, তার নিচে আ 5 বার লিখুন, একদম হ পর্যন্ত, অ থেকে শুরু করে হ। আপনাদের মধ্যে কেউ যদি আনমিউট করে থাকেন প্লিজ মিউট করুন। ওকে, হতে পারে অসাবধানতা বশত কেউ আনতেই পারে, মিউট করে নেবেন। ওকে, আমার মনে হয় কেউ আনমিউট আছেন। অ্যাকচুয়ালি আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, তো আমাকে তাহলে আবার ভিতরে যেতে হবে।
ওকে, ক্লিয়ার? তো এইভাবে আপনারা পড়লে আপনারা লাভবান হবেন। এবারে আসি আমাদের উচ্চারণ। ওকে, তো উচ্চারণের জন্য আমি আপনাদের একটি আলাদা পিডিএফ দেখাবো, আপনারা সেটাকে দেখুন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু জানাবেন, নাহলে আমি বুঝতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, হ্যাঁ পাচ্ছি। গুড গুড। তো সংস্কৃত বর্ণমালা আমরা এতক্ষণে এইগুলি শিখছিলাম, লিখছিলাম, বড় বড় করে লিখছিলাম। তো দেখুন, দুই প্রকারের হচ্ছে বর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। পার্থক্য তো ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। স্বরবর্ণ যারা নিজেরাই উচ্চারিত হতে পারে, অন্য কারোর সহায়তা লাগে না, তারা স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ কিন্তু নিজেরা উচ্চারিত হতে পারে না, উচ্চারণের জন্য স্বরবর্ণের সাহায্য নিতে হয়, তাই তারা ব্যঞ্জন বর্ণ। তো স্বরবর্ণ দেখুন আমরা এইগুলো লিখেছিলাম, আ আ ই ই উ উ রি হ্রি রি এ আই ও ঔ ওটাকে বাদ দিয়ে দিন। ওকে, একটা জিনিস লক্ষ্য করুন, কিছু কিছু বর্ণ লাল অক্ষরে বা লাল কালিতে দেখা যাচ্ছে, বাকি বর্ণগুলো কালো কালিতে দেখা যাচ্ছে, তাই না? তার মানে এখানে এদের উচ্চারণের তারতম্য আছে। আপনাদের এই জিনিসটাই খুব ভালো শিখতে হবে। যদি আপনারা এই জিনিসটা একবার শিখতে পারেন না, আপনারা খুব ভালো গীতা পড়তে পারবেন, খুব ভালো উপনিষদ পড়তে পারবেন, যদি এই জিনিসটা একবার শিখতে পারেন ভালো করে। তো স্বরবর্ণের উচ্চারণের ক্ষেত্রে আমাদের ধ্যান দিতে হবে কি, স্বরবর্ণের ক্ষেত্রে দুটো জিনিস প্রযোজ্য, একটি হচ্ছে হ্রস্ব স্বর, একটি হচ্ছে দীর্ঘস্বর। আমি বাংলায় লিখছি, হয়রাই লিখতে হয়। হ্যাঁ, একটি হচ্ছে হ্রস্ব স্বর, অপরটি হচ্ছে দীর্ঘস্বর। বুঝতে পারছেন? হ্রস্ব স্বর মানে যেই স্বরের উচ্চারণ করতে, স্বর মানে স্বরবর্ণ, যে স্বরবর্ণের উচ্চারণ করতে অপেক্ষাকৃত কম সময় লাগে সেটি হচ্ছে হ্রস্ব স্বর। যেমন অ, ই, উ, রে, রে, এই পাঁচটি হচ্ছে হ্রস্ব স্বর। আর তার ঠিক বিপরীত হচ্ছে দীর্ঘস্বর। দীর্ঘস্তরে আপনাকে 2 ইন্টু হ্রস্ব স্বর করতে হবে। আপনি হ্রস্ব স্বরে যে সময় দিয়েছিলেন, অতিবাহিত করেছিলেন, দীর্ঘস্তরে আপনাকে তার ডবল করতে হবে। আমি এই যে অ বলছি, কিন্তু যখন আ বলবো, আ আ অ আ, এই অ উচ্চারণে যেটুকুনি সময় দিলাম, আ উচ্চারণে তার ডবল সময় আমরা দিলাম। তো এইভাবেই এই তারতম্যটা নির্ধারণ হয়, কোন স্বরের উচ্চারণ হ্রস্ব, কোন স্বরের উচ্চারণ দীর্ঘ। যখন আমি প্রথম মন্ত্র পাঠ করছিলাম সাহানা বাবতু, এই পরম্পরাটাই অবলম্বন করেছিলাম। সাহানা বাবতু সাহানৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ। তো যেখানে দীর্ঘ দীর্ঘ, ওইগুলো সব দীর্ঘ স্বর আছে ওখানে, তাই জন্য ওদের উচ্চারণ দীর্ঘ। এটা আমরা এখান থেকে শিখবো। তাহলে কি পাচ্ছি আমরা? অ, আ, ই, ই, উ, উ, রে, 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 এ, আই, ও, ঔ, এ, আই, ও, ঔ। তো হ্রস্ব স্বর, দীর্ঘস্বর খুব পরিষ্কার বুঝতে পেরেছেন আশা করি, তাই না? তো হ্রস্ব স্বর, দীর্ঘস্বর খুব ইন্টারেস্টিং জিনিস এগুলো। এগুলো কিন্তু যত অভ্যাস করবেন তত আপনারা লাভবান হবেন, উচ্চারণ আপনাদের তত যথার্থ অ্যাকুরেট হবে। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে নির্ধারিত এরকম কোনো নিয়ম নেই যে কোনটা দীর্ঘ, কিন্তু হ্যাঁ, উচ্চারণ স্থানের পার্থক্য অনুযায়ী তাদের উচ্চারণের পার্থক্য আছে, টেকনিকের পার্থক্য আছে, পদ্ধতির পার্থক্য আছে। সেই পার্থক্য বলার পূর্বে আমি সামান্য উচ্চারণটা আপনাদের বলেই দিই। কি উচ্চারণ হয়? ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ, ঙ। আমরা বাংলায় বলি ক, খ, গ, ঘ, ঙ।
বাংলায় বলি না আমরা উঙো। এই যে উঙো বলছি না, আপনি এই উটা কেটে দিন, লাস্টের যে সিলেবেলটা পরে রইলো, ধ্বনির যে অংশটা পরে রইলো ngা, উঙা বলছি না, উঙা উঙা, উ কেটে দিন, ngা ngা ngা। এটাই সংস্কৃতে গা উচ্চারণ। কা খা গা ঘা ngা, কা খা গা ঘা ngা, কা খা গা ঘা ngা, চা ছা যা ঝা ইয়া। আমরা বাংলায় বলি ইঙো। তো ইঙো, ওই যে লাস্টের ngটা কেটে দিন, প্রথমেরটা বলুন ই, ইয়া, চা ছা যা ঝা ই। টা ঠা ডা ঢা ড়া। এই উচ্চারণের পার্থক্য আমরা আসবো একটু পরে। টা ঠা ডা ঢা ড়া, টা ঠা ডা ধা না, টা ঠা ডা ধা না, পা ফা বা ভা মা, পা ফা বা ভা মা, ইয়া রা লা ওয়া, ইয়া রা লা ওয়া, শ শ সা হা, শ শ সা হা। এই অভ্যাস আপনাদের কিন্তু খুব দৃঢ়ভাবে করতে হবে, খুব দৃঢ়ভাবে করতে হবে। চলুন এক এক করে শিখি। তো স্বরবর্ণের হ্রস্ব স্বর দীর্ঘ স্বরের যে পার্থক্য, আপনারা কেউ শোনাতে ইচ্ছুক? স্যার আমি উচ্চারণ করছি, শুনুন হচ্ছে কিনা দেখি। আপনাদের মধ্যে কেউ শোনাতে ইচ্ছুক তারতম্যপূর্বক, পার্থক্যপূর্বক? আমি একবার চেষ্টা করে দেখতে চাই। নিশ্চয়ই। স্বরবর্ণ বলছি প্রথমে। অ, আ, ই। না 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 না, আ আ, তার দীর্ঘ আ, আচ্ছা। তিন ডাবল করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন শোনায়। আ আচ্ছা আ, আচ্ছা আচ্ছা। আ, আ, ই, ই, উ, উ, রি, রি, আরেকবার রি, রি রি, রয় রফলা, রি রি রি, 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 হ্যাঁ, রি, চলো। রি, তাহলে দীর্ঘটা রি। আর হ্রস্বটার করান এখানে। হ্যাঁ, ওই জায়গাটা দীর্ঘ টানটা হচ্ছে না পরেরটায়। রি, এরকম রি রি, রি 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 রি, রি। ব্যাস। রি, এ, আই, ও, ও। ব্যাস 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 ব্যাস। না না, আহা এগুলো স্বরবর্ণ নয় যদিও বা, তবু আমি এখানে লিখেছি, এগুলো না। তো আর আহা এটা তো ইজি, আহা আহা। ওকে, আর একবার প্রথম থেকে শোনান। আ, আ, ই, ই, উ, উ, রি, 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 এ, আই, ও, ও। এটাই। বাকি দুটো শোনান আরেকবার। আহা। আহা। গুড, আহা। ওকে। আর ব্যঞ্জন বর্ণটা ব্যঞ্জন বলবো? বর্ণ, হ্যাঁ আমি আর একটু স্পেসিফিক করে দিই, তারপরে চেষ্টা করবেন খুব ভালো শোনাবে। ওকে, দেখুন ব্যঞ্জন বর্ণ ক থেকে ম পর্যন্ত, এদেরকে আমরা বলি স্পর্শ বর্ণ। কোথা থেকে? ক থেকে ম, এদেরকে আমরা বলি স্পর্শ বর্ণ। কেন স্পর্শ বর্ণ বলি? এই ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে, এইগুলি কিছু না কিছুকে স্পর্শ করে উচ্চারিত হয়, তাই জন্য এদেরকে আমরা স্পর্শ বর্ণ বলে চিহ্নিত করি। কিছু না কিছুকে এরা স্পর্শ করে উচ্চারিত হয়। যেমন ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ, ঙ। কণ্ঠকে স্পর্শ করে ধ্বনি, কণ্ঠকে গলাকে স্পর্শ করে ধ্বনিটা বাইরে আসছে। ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ, ঙ। এই 5টা বর্ণের উচ্চারণ একদম এক স্থান থেকেই, ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ, ঙ। তো এদেরকে বলা হয় কণ্ঠবর্ণ, এদেরকে বলা হয় কণ্ঠবর্ণ। তারপরে চ। ফার্স্ট দেখুন, এই চকার যখন উচ্চারণ করছি, মুখের মধ্যের প্রক্রিয়াটা কি চলছে? চ চ চ চ। আমাদের জিহ্বার অগ্রভাগটা উপরে 30, 35, 40 ডিগ্রিতে কোথাও একটা টাচ করছে। চ চ চ, ওটাকে বলা হয় তালু। যেখানে স্পর্শ করছে ওই স্থানটির নাম হচ্ছে তালু। তো
তালুকে স্পর্শ করে উচ্চারিত হয় বলে এদেরকে বলা হয় তালবর্ণ। তালু তার মানে চকারের যেমন উচ্চারণ ছ, জ, ঝ, প্রত্যেকটা বর্ণে কিন্তু ওখান থেকে স্পর্শ উচ্চারিত হবে। চ, ছ, জ, ঝ, ইয়া, ইয়াটা হবে না। চ, ছ কেন হবে না? অনুনাসিকের কিছু ধরন আলাদা, তার নিয়ম অনুযায়ী হবে না, কিন্তু ওই বর্ণের সাথে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। চ, ছ, জ, ঝ, ইয়া, চ, ছ, জ, ঝ, ইয়া। ক বর্ণের ক্ষেত্রে কিন্তু আলাদা ছিল। ক, খ, গ, ঘ উদাত্ত, একদম কণ্ঠ গলা খুলে। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়া। সম্পর্কে উচ্চারণের সময় কোথাও একটা কেন ধ্বনিটা ঢুকে গেল ভিতরের দিকে। ট, ট উচ্চারণ যখন করছি, যখন আমরা টক খাই, তেঁতুল খাই, তখন আমরা টাকরি মারি, তাই না? টাকরি মারি মানে মানে সেই জিভটাকে মানে যত স্ট্রেট করতে পারবো সামনে উপরের দিকে। ট, জিভটা আপনার একদম সোজা উপরে গিয়ে ওই জায়গাটায় টাকরি মারবে একটা। টা 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 উপরে আপনি আপনার গায়ে যত জোর আছে সেই জোরে ওখানে গিয়ে আপনি একটা আছাড় মারছেন জিভটাকে। টা ঠিক তেমনি ঠা ডা ঢা টা ঠা ডা ধা টা ঠা ডা ধা টা ঠা ডা ঠা। বাঙালিদের দন্তান্ন মধ্যাহ্নের প্রবলেম, কিন্তু টকারের উচ্চারণ তো আপনি জেনে নিলেন। আপনি ওই জিভটাকে স্ট্রেট করেই নকার উচ্চারণ করুন, যেই নকারের উচ্চারণটা বেরোবে সেটাই মধ্যাহ্ন, দেখবেন। টা ঠা ডা ঢা রা 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 রা। ন কিন্তু বলছি না, আমি বলছি রা রা রা। জিভ একদম স্ট্রেট করুন। টকারে যেখানে জিভটা ধাক্কা মারছিল, জিভটাকে ওখানে নিয়ে যান, চেষ্টা করুন নিয়ে যাওয়ার। ওখানে নিয়ে গিয়ে দন্তন্য উচ্চারণ করুন। রা 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 রা। তো যেই জায়গাটাতে ধাক্কা মারছে টা ঠা ডা ঢা, ওই জায়গাটাকে বলা হয় মূর্ধা। তাই জন্য আমরা মূর্ধান্য, যেই ন মূর্ধা থেকে বার হয় সেটা মূর্ধান্য। তার উচ্চারণটা আমরা ভুল জানতাম বা আমরা করতে পারতাম না বাংলাতে। সংস্কৃতে আমরা করতে পারছি। যেমন টয়ের উচ্চারণ তেমনই মূর্ধান্যের উচ্চারণ। ট ঠ ড ঢ ণ ণ ণ ণ। তো তাই জন্যে এই বর্ণগুলিকে বলা হয় মূর্ধন্য। এদের উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। তা খুব ইজি ব্যাপার। তা দেখুন দাঁত স্পর্শ হচ্ছে, তাই না? তা তা কোথাকার সঙ্গে কোথাকার দাঁত স্পর্শ হচ্ছে? আপনার জিভ উপরের দাঁতের সঙ্গে স্পর্শ হচ্ছে, দেখুন। তা থা দা ধা না, তা থা দা ধা না, তা থা দা ধা না, তা থা দা ধা না। তাই জন্য আমরা বলি দন্তান্ন। দন্ত থেকে উচ্চারিত হয়, দন্তকে স্পর্শ করে যায়, তাই জন্য দন্ত ন। আর আগের মূর্ধান্য হচ্ছে মূর্ধাকে স্পর্শ করে যায়, তাই জন্য মূর্ধ ন, আর এটা দন্ত ন। ক্লিয়ার? তো তা থা দা ধা না, তো এটা হচ্ছে দন্ত। তারপরে ঠিক আছে প। আপনি দুটো ঠোঁট না জোড়া ছাড়া প উচ্চারণ করতেই পারবেন না। ভগবান এইভাবেই সেটিং করে পাঠিয়েছে সব। আপনি দুটো ঠোঁট খুলে প উচ্চারণ করার চেষ্টা করুন, ভগবানও পারবেন না মনে হয়। ভগবান পারতে পারেন, তার তো অসীম শক্তি, তিনি হয়তো পারতে পারেন, কিন্তু সংস্কৃত উচ্চারণ পেয়ে গেলে হয়তো তিনি পারবেন না। ওকে, তো পা ফা। বাঙালিদের দুটো ব আছে, আপনারা জানেন, একটা পেট কাটা ব, একটা শুধু ব। দুটো বার উচ্চারণ বাঙালিরা করতে পারে না। কিন্তু আপনি এই নিয়ম অনুযায়ী চললে, যেমন মূর্ধন্য দন্তান্নের পার্থক্যটা বুঝতে পেরেছেন, তেমনি পেট কাটা ব আর গোটা ব এরও পার্থক্য বুঝতে পারবেন। কিভাবে দেখবেন? পা ফা বা 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 বা। প যেমন দুটো ঠোঁট জুড়ে, ফ যেমন দুটো ঠোঁট জুড়ে, ব তেমনই দুটো ঠোঁট জুড়ে উচ্চারিত হবে। আর যেই ব দুটো ঠোঁট জুড়ে উচ্চারিত হবে সেটি হচ্ছে পেট কাটা ব, পবর্গের ব। পা ফা বা ভা মা, এই পাঁচটা বর্ণ আপনি দুটো ঠোঁট ছাড়া উচ্চারণ করতেই পারবেন না, দুটো ঠোঁট না জোড়া ছাড়া উচ্চারণ করতেই পারবেন না। পা ফা বা ভা মা, পা ফা বা ভা মা, পা ফা বা ভা মা, পা ফা বা ভা মা। যেহেতু ঠোঁটকে স্পর্শ করে উচ্চারিত হয়, তাই জন্য এই বর্ণের নাম হচ্ছে ওষ্ঠবর্ণ। এই বর্ণগুলিকে কি ওষ্ঠবর্ণ বলা হয়। তো এতক্ষণে আশা করি এই যে 25টি স্পর্শ বর্ণ, তার উচ্চারণ সম্পর্কে আপনারা অবগত হয়েছেন, তাই না? ক খ গ ঘ ঙ ছ ছ জ ঝ ঞ।
ঠ ড ঢ ণ ট ঠ দ ধ ন প ফ ব ভ মা। তো এইভাবে সংস্কৃত উচ্চারণ কিন্তু খুব সহজ সাপেক্ষ না, অনেক কষ্টসাধ্য। এখানে দুজন আছেন, ওনারা বলছিলেন এরকম শব্দ, ওনারা মিউজিক তৈরি করেন, ওনারা গান বাজনা বাজান। তো এই যে সংস্কৃতের মধ্যে উচ্চারণের এই যে তত্ত্ব লুকিয়ে আছে, এই তত্ত্বকে অবলম্বন করে না জার্মানিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে স্পিচ থেরাপি বলে একটা প্রসেস, একটা প্রজেক্ট চলে, একটা কোর্স, ডায়াগনোসিস কোর্স। তো যারা জন্ম থেকে বোবা বা যারা পরবর্তীকালে বোবা হয়ে গেছে কোনো অ্যাক্সিডেন্টের দ্বারা বা কোনো কিছু ভাবে, তাদেরকে এই সংস্কৃত, তারা সংস্কৃত ভাষা নিয়েই করে, তো সংস্কৃত ভাষার এই যে উচ্চারণ পদ্ধতি, এটাকে কেন্দ্র করে তারা বৈজ্ঞানিকভাবে কিছু কোর্স বার করেছে, যার নাম হচ্ছে স্পিচ থেরাপি। আপনারা আজকেও ইউটিউবে যান, গুগলে যান, একদম ওপেন টু অল দেওয়া আছে, আপনারা একবার সার্চ করতে পারেন। একদম সেম টেকনিক। যে একজন বোবা, তাকে যদি স্পিচ থেরাপির দ্বারা শেখানো যায় ক অ চ ট ত প ফ ব য় র ল ব, ওই একটা ক্রমে ওদেরকে ফেলে দেওয়া হয়। ওই ক্রম সে অভ্যাস করতে 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 কোনো একদিন আহম জলম বনম হয়তো কদাচিৎ বলতে সমর্থও হয়। তো এটা হচ্ছে দারুণ একটি পদ্ধতি, আমাদের সংস্কৃতে উচ্চারণ পদ্ধতি এটা। তো খুব সুন্দর জিনিস, এটা যদি আপনারা একবার শিখতে পারেন না, আপনাদের উচ্চারণ আপনারা কোথায় নিয়ে যেতে পারবেন আপনারা চিন্তা করতে পারবেন না। শুধু উচ্চারণ না, এই যে আমরা যোগাসন করি, কপালভাতি, প্রাণায়াম, আপনি এই যে উচ্চারণ করুন না, টবার গেট ঢ ঠ ড ঢ ণ, আপনার পেটে চাপ পড়বে, আপনার দম বেশি লাগবে। তেমনি ক খ গ ঘ ঙ, আমরা যখন গার্গেল করি সকালবেলায়, কি কণ্ঠে পরিষ্কার তো করি, তাই না? তো ক খ এটা আপনার গার্গেল করা হয়ে যাবে। এইভাবে চ বর্গ, প বর্গ, ত বর্গ যত উচ্চারণ করবেন, তত আপনার দৈহিক ক্রিয়াকলাপ শুরু হয়ে যাবে, তত আপনি কদাচিৎ সেই যোগের একটা পরিভাষাতে আপনি পৌঁছে যাবেন, যে আপনি বর্ণগুলো উচ্চারণ করার সাথে সাথে আপনি যোগাসন পদ্ধতি প্র্যাকটিস করছেন, অভ্যাস করছেন। এটাই হচ্ছে সংস্কৃতের বিশেষত্ব, এটাই হচ্ছে টেকনিক সংস্কৃতের উচ্চারণ পদ্ধতির, এটা হচ্ছে গুণ। এটা অন্যান্য ভাষাতেও আছে, কিন্তু সংস্কৃত ভাষাতে সেটা একদম পরিস্ফুট হয়ে ওঠে, এটা হচ্ছে এবং তীব্রভাবে আমাদের সামনে ধরা দেয় সেটা। তো এইভাবে আপনারা স্পিচ থেরাপির অভ্যাস করতে পারেন। আমি তো স্পর্শবর্ণ গুলোই বললাম, এক থেকে এই অ থেকে ক থেকে ম পর্যন্ত, বাকি 8টা বর্ণ আছে, সেগুলো আমরা একটু পরে আলোচনা করব। ওকে, আরেকটা কথা, আমরা যখন মিশনে পড়তাম, মহারাজ আমাদের ক্লাস নিতেন, এরকম উচ্চারণ শেখাতেন। দেখুন, আমি যেটা শিখেছি ওটা ওনাদের থেকেই শেখা আমাদের, ওনারা আমাদের শিখিয়েছেন, আমাদের দায়িত্ব আপনাদের শিখিয়ে যাওয়া, আপনাদের দায়িত্ব তার পরবর্তী আপনাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যাওয়া। প্রজন্ম ইন দ্য সেন্স আপনার শিষ্য বা আপনার কাছে যারা পড়তে আসবেন বা যাদের আপনি গাইড করবেন, এই অর্থে। তো উনি বলতেন যে আমরা প্রতিদিন যখন বর্ণ অভ্যাস করব, উচ্চারণ অভ্যাস করব, তখন আমাদের সামনে যেন একটা আয়না থাকে, আমাদের সামনে যেন একটা আয়না থাকে। তো আয়না নিয়ে কি হবে, স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে। তখন উনি একটা কথা বলেছিলেন যে এই বর্ণ উচ্চারণ করতে করতে আমরা নানানভাবে মুখ ভেঙচাই। আপনি ক চ তা টা পা কিছু উচ্চারণ করবেন, আপনার এই মুখশ্রী না সুশ্রী থাকবে না, বিশ্রী হয়ে যাবে। তো যেমন বানর বা হনুমান, এরা যেমন এরকম দাঁত খিচিয়ে গেছিয়ে এইভাবে ওরা কথা বলে। তো আমরা যখন সংস্কৃত বর্ণের উচ্চারণ করব, তখন আমাদের মুখ ঠিক হনুমান বা মুখশ্রীর মতোই হওয়া উচিত। যদি আপনার উচ্চারণ ওই রকম মুখশ্রী হয় বানর বা হনুমানের মতো, তাহলে আপনি ঠিকঠাক সংস্কৃত উচ্চারণ শিখতে পেরেছেন বা করছেন, এটা প্রমাণিত হবে। আর যদি দেখেন যে আমাদের উচ্চারণ একদম ভদ্র সভ্য মানুষের মতো হচ্ছে, তাহলে আমাদের উচ্চারণে ভুল আছে, ত্রুটি আছে। তো আমাদেরকে মহারাজরা এইভাবে শেখাতেন। তো যখন আপনারা সংস্কৃত শ্লোক করবেন, উচ্চারণ করবেন, তখন দেখবেন আপনাদের মুখ বেই, আপনাদের কখনো কি বলবো, গাল বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, আপনাদের হয় না আমরা একটা খিচে ধরি কেমন একটা স্বভাব, আমাদের এরকম ব্যাপার, এর মধ্যে নানান যাবতীয় ক্রিয়াকলাপ আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন ধীরে ধীরে। তো এইভাবে এটা একটা আমাদের মহারাজ বলতেন, যিনি আমাদের সব শেখাতেন, উচ্চারণ শেখাতেন। তো তিনি বলতেন যে ভালো মানুষের মতো মুখ হলে তাহলে আমাদের উচ্চারণ ভুল, যদি হনুমান বা বান্দরের মতো আমাদের উচ্চারণ কদাচিৎ ঠিক হচ্ছে। এটাই আমাদেরকে সাক্ষাৎ প্রমাণ বা পরীক্ষা, আমরা ঠিকঠাক পথে আছি কিনা তার জন্য। ওকে, আপনারা বলুন
কেউ যদি অভ্যাস করতে চান। একটা প্রশ্ন রয়েছে স্যার, মানে বলুন বলুন। এই হ্যাঁ, স্বরবর্ণটা যে ব্লকটা আমরা দেখছি মাঝখানে রি আর এর মাঝখানে একটা ব্ল্যাঙ্ক রয়েছে, এটা কি পার্টিকুলার কোনো কারণ আছে? মানে মানে কারণ ব্লক আছে বলতে, এখানে আমরা লি যেহেতু হ্রস্ব শিখেছি, তো আমরা যদি সংস্কৃত প্রাচীন টেক্সটে যাই, সেখানে কদাচিৎ ডবল রিকারেরও প্রয়োগ দেখা যায়, যেমন অ হ্রস্ব আ দীর্ঘ, যেমন রি হ্রস্ব রি দীর্ঘ, ঠিক তেমনি এখানে যে রি লেখা হয়েছে সেটি হচ্ছে হ্রস্ব, এর দীর্ঘ একটা দুটো প্রয়োগ হয়তো থাকতে পারে। গোটা সংস্কৃত বাংময়ে হয়তো একটা ডাবল রি কোথাও কদাচিৎ খুঁজে পাওয়া গিয়েছিল, তো সেই অনুযায়ী ফাঁকা রেখে দিয়েছি, এটা কোনো কারণ নেই। বর্তমান দিনে তার যেহেতু প্রয়োগ নেই, তো তাই জন্য আমরা লিরিকে একটা ভেবেই চলবো। ওকে, কিন্তু পানিনি ইত্যাদিরা এনারা বলে গিয়েছিলেন যে ডাবল রিও আছে, কিন্তু তাদের কোনো প্র্যাকটিক্যাল আমরা প্রয়োগ পাই না অদ্যত্তে, তো তাই জন্য ওটা ফাঁকা দিয়েছি, যাতে এই ফাঁকা রাখার কারণটাও যাতে আপনারা বুঝতে পারেন। এটা গুড কোশ্চেন, ভালো প্রশ্ন করেছেন। তো ফাঁকা রাখার কারণটাও যাতে আপনারা অবগত হন। ওকে স্যার। স্যার লিয়েরও একটা যদি ব্যবহার বলেন সংস্কৃত ভাষা। লিরিকার দিয়ে তো স্বাভাবিকভাবে হয় না, তো একটা শব্দ আছে ক্লিপ্তম। কয়, যেমন আমরা বাংলায় কখনো এরকম হয়তো লিখি না, বাংলায় কখনো কয় লি লিখি আমরা, যেমন কৃষি, কয় রিকার লিখছি কৃষি, ঠিক তেমনি একটি শব্দ আছে ক্লিপ্ত, তো কয়ের নিচে ওই একটা লি, তো বাংলায় কয়ের নিচে লি কেমন হয় আমি জানি না, বা কেমন আমরা লিখি বাংলায় কয়ের নিচে লিখে আর কি কখনো লিখি। তো সংস্কৃতের শব্দ আছে যে ককারের নিচে লিরিকার, এরকম শব্দ আছে একটা। তো ক্লিপ্তম, ক্লিপ্তম মানে হচ্ছে শূন্যম অথবা সর্বম, শূন্য অথবা সমস্ত কিছু জুড়ে আছে যেটি, সেটি হচ্ছে ক্লিপ্তম। তো এই কয়ের নিচে লি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, এছাড়া অনেক উদাহরণ আছে, তো এই একটা উদাহরণ। ওকে, নর্মালি কোনো উদাহরণ নেই, আমরা কোনো শব্দ এমন পাবো না, কিন্তু কিছু কিছু শব্দ কখনো কখনো আমরা পেয়ে যেতে পারি এইভাবে, তো তাই জন্য একটু ওয়াকিবল থাকা প্রয়োজন আছে। ক্লিয়ার? ওকে স্যার, বুঝতে পেরেছেন। চলুন, ব্যঞ্জন বর্ণের অভ্যাস কেউ করতে চাইবেন? ওকে, না করতে চাইলে অসুবিধা নেই। চলুন, হ্যাঁ, আমি একবার ওকে করুন, করতে চাই আমি একবার। করুন। কা খা গা ঘা গা, চা ছা যা ঝা ইয়া, টা ঠা ডা ঢা রা, তা থা দা ধা না, পা ফা বা ভা মা। শেষের দুটো পড়বো কি? না না না, ওইগুলো আমরা শেখাইনি তো, ওইগুলো শিখিয়ে দিই, তারপরে আমরা অভ্যাস করবেন। চলো, ওকে, গুলো বাকি রেখেছি কারণ কিছু আছে তাই, তার জন্য আপনাদেরকে আমি একটু পরের স্লাইডে নিয়ে যাই। দেখুন, পেয়েছেন তো? এখানে কিছু সূত্র আছে সংস্কৃত, এগুলি স্বয়ং পাণিনি যে লিখে গেছেন কোন বর্ণের কিরকম উচ্চারণ হয়, তো এটা আমাদের কথা না, এটা পাণিনিজির কথা। তিনি সংস্কৃত ব্যাকরণের বাড়ি, যার জন্য সংস্কৃত ব্যাকরণ রক্ষা পেয়েছে। আপনি দেখুন না, আমাদের বাংলা ভাষার উৎপত্তি কত বছর আগে, ম্যাক্সিমাম যখন চর্যাপদ, বাংলা ভাষার প্রথম ও প্রধান উপাদান আমরা আলোচনা পড়েছিলাম তখন 11-12 পড়তাম, তখন ইতিহাসে আজ থেকে 900 বা 1000 বছর আগে বাংলা ভাষা তখন ছিল। প্রথম উপাদান পাওয়া গেছিল চর্যাপদ, তো সেই চর্যাপদের যে বাংলা 1000 পরের 2025 সালের বাংলা ভাষায় আমূল পরিবর্তন। তো যে কোনো ভাষার ক্ষেত্রে ওটা প্রযোজ্য। মালায়ালাম আজ থেকে 500 বছর আগে যেমন ছিল, আজকে অনেক পরিবর্তন। কিন্তু সংস্কৃত এমন একটা ভাষা, দেবতারা যে ভাষায় কথা বলতেন, পাণিনি, বাল্মীকি, বেদব্যাস, বৈদিক যুগের ঋষিগণ কোন সময় ছিল? আমাদের ঐতিহাসিক তথ্য অনুযায়ী তেনারা 3 থেকে 3500 বছর আগে ছিলেন, সিন্ধু সভ্যতার আগে। সিন্ধু সভ্যতা ধরুন আপনার 3000-এর আশপাশ, তার আগে 3500 বা 2500 বিসিতে তো উপর দিকে চলে সব, তো আজ থেকে ধরুন 4000 ম্যাক্সিমাম 5000 বছর আগে সংস্কৃত ভাষা ছিল, সবাই চর্চা করতো, পড়াশোনা করতো, বলতো। তো তখন 5000 বছর আগে তেনারা যেই রকম ব্যাকরণ জেনে সংস্কৃত বলতেন, 5000 বছর পরেও
আমরা যেই 4 মাস ধরে ব্যাকরণ শিখবো, সংস্কৃত শিখবো, 4 মাস শেখার পর আপনি যেই বাক্য প্রয়োগ করবেন সেই বাক্য এক্স্যাক্টলি ঋষিরাও প্রয়োগ করতেন। তার মানে 1000 বছরে বাংলা ভাষার আমূল পরিবর্তন হচ্ছে, যে কোনো ভাষার আমূল পরিবর্তন লক্ষিত হচ্ছে, কিন্তু সংস্কৃতর কৌশলটাই এমন, তার ব্যাকরণের যেই একটা মজবুত এমন আছে ব্যাকরণে, তো 5000 আগের সংস্কৃত 5 পরের সংস্কৃতের সঙ্গে পুরো এক। হয়তো পরিবর্তন হয়েছে 5% 10%, সেগুলো নগণ্যই। তো দেবতারা যেই ভাষা, যেই স্ট্রাকচার, যেই নিয়ম মেনে কথা বলতো, আপনিও সেই নিয়ম মেনেই কথা বলবেন, এবং এটা সম্ভব হয়েছে এই ব্যাকরণের জন্য। তাই জন্য সংস্কৃত ব্যাকরণের জন্যই সংস্কৃত রক্ষিত হয়েছে, রক্ষা পেয়েছে। তো 5000 বছর আগের জিনিস আমরা কিন্তু একদম কোনো রকম ভেজাল ছাড়াই একদম অরিজিনাল সেই সংস্কৃতি আমরা শিখবো, আমরা সেই সংস্কৃতি বলবো, যেটা 5000 বছর আগে সরস্বতী নদীর তীরে বসে যাজ্ঞবল্ক্য, বিশ্বামিত্র, নচিকেতা, শ্বেতকেতু, আরুণি এরা যেই সংস্কৃত বলতেন, পড়তেন, আমরা সেই সংস্কৃতি চর্চা করবো। ওকে, এটাই হচ্ছে সংস্কৃত ভাষার ব্যাকরণের মাহাত্ম্য। এবং ঋষিমুনিরা তো এটাও বলে গিয়েছেন যে আপনি যদি একটি সংস্কৃত শব্দ ঠিকঠাক ভাবে তার প্রয়োগ বুঝতে পারেন, তার ব্যাকরণগত উৎপত্তি বুঝতে পারেন এবং সেটাকে ঠিকঠাক প্রয়োগ করতে পারেন, আপনি ওই একটা শব্দের দ্বারাই অনেক পুণ্য লাভ করতে পারেন। স্বয়ং পাণিনি বলে গেছেন, বা তৎকালীন যে বৈয়াকরণরা ছিলেন, যারা ব্যাকরণবিদ ছিলেন, তারা বলে গেছেন যে একটি শব্দকে আপনি যদি ঠিকঠাক অনুসন্ধান করতে পারেন, বুঝতে পারেন, প্রয়োগ করতে পারেন সঠিকভাবে, তো আপনি একটি শব্দের দ্বারাই পুণ্যবান হতে পারেন, পেতে পারেন। তো এইভাবে। ওকে, তো চলো 1 নম্বরে আসুন, কণ্ঠ। আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম। তো ক, খ, গ, ঘ, ঙ আমরা তো পড়াশোনা করেছি এতদূর পর্যন্ত। এরপরেও একটি বর্ণ আছে হ এবং বিসর্গ, এই দুই এর উচ্চারণ কণ্ঠ। তার মানে হ, হ, বিসর্গ, হ, হ, ক, খ, গ, ঘ, ঙ, হ, ক, খ, গ, ঘ, ঙ, হ, এগুলো হচ্ছে সব কণ্ঠ। 2 নাম্বার আসুন, তালু। কি পড়েছি আমরা? চ, ছ, জ, ঝ, ইয়া। এখন যেটা পড়বো সেটা হচ্ছে তালব্য, এই ইয়া 29টা, ওই ইয়া রা লা বা ইয়া হয়ে গেল এখান থেকে। ওকে, তালু চয়ের মধ্যে চলবে, চ, ছ, জ, ঝ, ইয়া। আর একটা কি? তালব্য। আমাদের 3টে স, বাংলাতে 3টে স আমরা লিখি বটে, কিন্তু উচ্চারণ সবাই সমান বাংলাতে, কিন্তু সংস্কৃতে সেরকমটা না। 3টে স এর উচ্চারণ 3 ভাবে আমরা করি। মনে করে দেখুন তো, সকার চ বর্গের সাথে আছে, তার মানে চ বর্গের যেমন উচ্চারণটা হচ্ছিল, সকারেরও উচ্চারণ কদাচিৎ সেই রকমটাই হবে। কিরকম? চ, এর টেকনিকটা ফলো করছে, চ যখন বলছি জিপটাও তালু দিকে টাচ করছে, তো আপনি পদ্ধতিটাকে অবলম্বন করে সকার উচ্চারণ করুন, জিপটাকে তালুতে রেখেই আপনি একটা সকার উচ্চারণ করুন। সা, সা, এই যে সা, জিভ উপরে রাখুন, সা, 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 এই যে উচ্চারণ, এটা হচ্ছে তালব্য, তালব্য থেকে যে স, তালব্য। তো চকারের উচ্চারণ ক্রম যদি মনে রাখতে পারেন, তাহলে তালব্য উচ্চারণ শিখে যাবেন। চ, ছ, ঝ, সা, চ, ছ, জ, ঝ, সা, চ, ছ, জ, ঝ, সা, চ, ছ, জ, ঝ, সা, একই উচ্চারণ। নাম্বার 3, মূর্ধা। কি পড়েছিলাম? ট, ঠ, ড, ঢ, ণ, সাথে পড়বো র, ইয়া র, ওই র হচ্ছে মূর্ধা। আর কি? মূর্ধান্য স, ওই যে মূর্ধান্য, মূর্ধা থেকে যে স, মূর্ধান্য স। কিভাবে উচ্চারণ করবো? টকারকে ফলো করুন। কি হচ্ছিল? জিভটা উপরের দিকে গিয়ে টাগরি মারছিল, ট, ঠ, ড, ঢ, ট, ঠ, ঢ। জিভটাকে তত সকালে উচ্চারণ করুন, স, 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 স। এই স উচ্চারণ করতে গিয়ে আপনার চোখ বার হয়ে যাবে, চোখ বড় হয়ে যাবে। ওকে, স, 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 ট, ঠ, ড, ঢ, স, ট, ঠ, ড, ঢ, স, ট, ঠ, ড, ঢ, স। এই যে উচ্চারণটা, এই যে ধ্বনিটা, এটি হচ্ছে মূর্ধন্য স। তালব্য স সাথে কিন্তু মূর্ধন্য স আলাদা পার্থক্য আছে। তালব্য স তালু থেকে, চ, ছ, জ, ঝ, সা, আর ওটা মূর্ধা, ড, ঢ, ড, ঢ, স। তো একটা স। তো দুটো উচ্চারণে আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন কিনা বুঝুন। সা, স, সা, স, সা, স, সা, স, সা, স, সা, স। দুটো আলাদা আলাদা উচ্চারণ হচ্ছে। 4, তালু, সরি 4 কি? দন্ত। সব থেকে ইজি, ট, ঠ, ড, ধ, আমরা সেটি মারি, এটা হচ্ছে স, সা, 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 সা। জাস্ট জিভটাকে উপরে তাতে রেখে স, সা, 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 সা।
তার মানে একটি তালু সা, একটি মূর্ধা স, একটি দন্ত সা, স, স, সা, 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 সা। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের তিনটে সরকারের উচ্চারণগত পার্থক্য। দেখুন এটাই লেখা আছে, ইয়া রা লা ওয়া শা 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 হা, হয়ে গেল। তো এইভাবে আপনারা অভ্যাস করতে পারেন। বুঝতে পারলেন আপনারা? অভ্যাস করতে হবে, শুধু বুঝতে কিন্তু হবে না। যেহেতু ভাষা, তো যে কোনো ভাষা দৃঢ় হয় শুনে, পড়ে, বলে, লিখে। এগুলো হচ্ছে সব সাধন। এক একটা আপনাকে শুনতে হবে, আপনাকে নিজেকে পড়তে হবে, নিজেকে লিখতে হবে, নিজেকে বলতে হবে, তবেই কিন্তু একটি ভাষা আমাদের কাছে দৃঢ় হয়ে আসবে, নাহলে কিন্তু দৃঢ় হবে না। তো এইভাবে মোটামুটি আমরা এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ আর তাদের যে উচ্চারণ, সামান্য আমরা উচ্চারণটা শিখলাম, এতটুকু কি আপনাদের কাছে পরিষ্কার? আপনারা এই ক্লাসটা চাইলে আবার রেকর্ডিং তো পাওয়া যাবে অনলাইনে, ইউটিউবে, আপনারা ওখান থেকেও শুনতে পারেন, কোনো অসুবিধা নেই অভ্যাসের জন্য। এতটুকুনি পরিষ্কার কিনা আমাকে একটু জানান। হ্যাঁ, পরিষ্কার। পরিষ্কার। খুব ভালো লাগলো। বুঝতে পারছেন তো আপনারা কিভাবে আমরা পড়তে চলেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগলো। হ্যাঁ, ওই তালবস্য মূর্ধন্যস্য দন্তেস্য ওখানেই সমস্যা। তাই তো অভ্যাস করতে হবে ম্যাডাম, তাই না? আমি তো বলে দিলাম, লিখে রাখবেন। সকার হচ্ছে চকারের মধ্যে উচ্চারণ হবে, মানে চকারের অবস্থান যেরকম সেই অবস্থানে গিয়ে আপনাকে সকার উচ্চারণ করতে হবে। তালবস্য মধ্যাংশ উদ্দেশ্যে অসুবিধাই হচ্ছে আমরা। একদিনে হবে না স্যার, অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে, করতে 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 একটা সময় হয়ে যাবে। আচ্ছা স্যার, আমি একটা পড়বো? চেষ্টা করুন স্যার, আমি একটা পড়বো? হ্যাঁ হ্যাঁ, বলুন। অ আ। না না, আমি কি বললাম, অ যত সময় নেবেন, তার দ্বিগুণ সময় নিতে হবে। যদি আপনি বলেন তাহলে আপনাকে বলতে হবে। অ আ আ আ ই ই ও ও না, উ উ উ উ উ উ রি রি না, রি না, রি রি রয় রফলা আছে, রি। রাফাল আছে, রি 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 লি এ ওই ও ও। না না না, ভুল হচ্ছে স্যার। দেখুন আমি লিখে দিয়েছি এ এই ও ও, কোথাও কি লাল লিখেছি? তার মানে এগুলো রস্ব হয় না। আপনারা ভুল ভাবছেন হয়তো, এ রস্ব ওই দীর্ঘ, বা ও রস্ব ও দীর্ঘ। আগে না, এরা প্রত্যেকেই দীর্ঘ, এরা প্রত্যেকেই দীর্ঘ। এ এই ও ও, প্রত্যেকেই দীর্ঘ এরা। আচ্ছা, আপনি আর একবার তাহলে দেখি। অ আ ই ই ও ও না, ও না, উ উ উ রি 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 এ এ ওই এ আই ওই ও ও। আপনাদের আরেকটা টেকনিক, আপনারা যদি এইভাবে অভ্যাস করেন, আপনাদের অভ্যাসটা খুব সুন্দর হয়ে দাঁড়াবে। আমি সবকিছু দিয়ে দেবো, এগুলো সব পিডিএফ আপনাদের দিয়ে দেবো, অভ্যাস করবেন। আমরা ছোটবেলায় শিখতাম না, যখন একদম আইসিডিতে যেতাম, কা কা কি কি, কাকু কাকু খা খু, চা চু কাকু ইত্যাদি করতাম না? তো আমাদের সেম প্রসেস আমাদের এগোতে হবে, এখানেও সেম করতে হবে আমাদের। কি উচ্চারণ মনে রাখবেন, কোথায় হ্রস্ব কোথায় দীর্ঘ, আপাতত আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ফট করে আমাকে বলুন যে স্বরবর্ণগুলির মধ্যে হ্রস্ব বর্ণ কোনগুলো? কোনগুলো? হ্রস্বস্বরগুলো অ আর ই। মোট কটা হ্রস্বস্বর পেয়েছিলাম স্বরবর্ণের মধ্যে? মোট কটা হ্রস্বস্বর আমরা পেয়েছিলাম? 5টা। 5টা। অ ই ই আর হচ্ছে রি আর রি আর লি। অ ই উ রি রি, এই 5টাকে হ্রস্ব করবেন, বাদ বাকি সব দীর্ঘ করবেন। দীর্ঘ মনে রাখার প্রয়োজন নেই, এই 5টাকে মনে রাখুন হ্রস্ব, এছাড়া যা আছে সব দীর্ঘ।
মানে কিভাবে উচ্চারণ শর্ট করবেন দেখুন। লং, শর্ট লং। হ্যাঁ, ওই রকম শর্ট লং হ্রস্ব দীর্ঘ। দেখুন উচ্চারণ প্র্যাকটিস আমি দুটো বর্ণ দেখিয়ে দিচ্ছি, বাদ বাকি আপনারা অভ্যাস করবেন বাড়িতে। কিরকম, অ যেহেতু হ্রস্ব, এর সঙ্গে যখন অযুক্ত হবে ক, হ্রস্ব শোনাবে ক, কিন্তু কয়ের সঙ্গে যখন আ যুক্ত হবে কা, আকার দীর্ঘ। তো একটি ক একটি কা, মিউট করবেন স্যার, মিউট করবেন, ক কা, কা কা, মিউট করবেন স্যার, আপনি আনমিউট আছেন, একটু দেখুন, প্লিজ মিউট করুন। ওকে, কা, ওকে, কি হচ্ছে তাহলে, ক কা, কি কি, কু কু, ক্রে। এখানে রিকারের একটাই দেওয়া আছে, সিঙ্গেলই দেওয়া আছে, হ্রস্ব দেওয়া আছে, দীর্ঘ দেওয়া নেই। তো দীর্ঘ যেহেতু কম, তাই জন্য আমরা খুব একটা ইম্পর্টেন্স দিই না ওকে। ওকে, তো ক কা, কি কি, কু কু, ক্রে। বাকি যা আছে সব দীর্ঘ, কে কাই, কৌ, সরি কো, কৌ, কম কহ, কম কহ, কম কহ, খ খা, খি খি, খু খু, খ্রি খে, খৈ, খো, খৌ, খম, খাহ। আপনারা আয়নার সামনে এই খকারের এই সিরিজটা উচ্চারণ করবেন, দেখবেন আপনাদের চোখ মুখের অবস্থা কি হবে। খ খা, খি খি, এখন দেখবেন আপনাদের মুখে উদাহরণটা কিরকম লাগছে। ওকে, নেক্সট গ গ গা, গি গি, গু গু, গ্রি গে, গৈ, গো, গৌ, গম, গহ, চ চা, চি চি। নেক্সট চু চু, চরে, চে, চৈ, চো, চৌ, চম, চহ। এইভাবে আমাদের যে হ্রস্ব দীর্ঘ আমরা যে অভ্যাস করলাম এতক্ষণ ধরে, এই জিনিসটাই এখানে কাজে দেবে। এবং আমার অনুরোধ রইল, আপনারা প্রত্যেকটা বর্ণ অভ্যাস করবেন ভালো করে। যদি অভ্যাস করেন না, এই অভ্যাসটা শ্লোক পড়াতে যে কত গুরুত্ব রাখে এটা আপনারা বুঝতে পারবেন। দেখবেন আমি যে শ্লোক পড়লাম না, আবার সেই শ্লোকটা পড়বো, একবার দেখুন কতটা ভালো আপনারা এবারে বুঝতে পারবেন, ধরতে পারবেন। সাহানা বাবাতু, বলুন তো এখানের মধ্যে দীর্ঘ কোনটা হবে, দীর্ঘ কোনটা হওয়া উচিত? সাহানা বাবা, গুড, না দীর্ঘ হবে। তো নাটাকে টানুন, বাকি সব হ্রস্ব করুন। ওম সাহানা, তো আমি প্রথমে এটাই পড়েছিলাম, তাই ওম সাহানা বাবাতু। এই না কেন দীর্ঘ করছি বুঝতে পারলেন এবারে, কেন দীর্ঘ করছি? সাহানা বাবাতু। তারপর লাইনে কোনটা দীর্ঘ হবে? নৌ, নৌ, সাহানৌ ভুনক্তু, সাহানৌ ভুনক্তু। একসঙ্গে পড়ুন, ওম সাহানা ভবতু, সাহানৌ ভুনক্তু। পরে সাহবীর্যম কারবাহৈ, কোথায় কোথায় দীর্ঘ হবে? বি, বীর্যং, বি, বীর্যম দীর্ঘ হবে না, বি শুধু দীর্ঘ হবে, দীর্ঘ আছে। বি, করবা, বা আকার আছে দীর্ঘ হবে, আর হাই ওইকার আছে দীর্ঘ হবে। তো তিন জায়গায় দীর্ঘ হবে। পড়ুন, হই, হবীর্যম করবাবহৈ, সহবীর্যম করবাবহৈ, ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যম করবাবহৈ। তে দীর্ঘ হবে, তাই না? তারপরে না দীর্ঘ হবে, ধি দীর্ঘ হবে, মা দীর্ঘ হবে, সা দীর্ঘ হবে, হাই দীর্ঘ হবে। পড়ুন, তেজস্বিনাবধীতমস্তু মা, তেজস্বিনাবধীতমস্তু মা, বিদ্বিষাঢ বিদ্বিষাবহৈ, বিদ্বিষাবহৈ। ওম শা চ ছ জ ঝ ঞ শ, শান্তিঃ
শান্তিঃ শান্তিঃ। তো কিভাবে আমি প্রথমে পড়লাম তখন না বুঝতে পারলেও এখন কিভাবে পড়লাম এইটা আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন একটু একটু করে, না? তো খুব ভালো এই লাগে। হ্যাঁ, এই হ্রস্ব দীর্ঘের উচ্চারণ এমন অভ্যাস আপনাদেরকে করতে হবে যাতে দেখেই বুঝতে পারেন ও আচ্ছা এটা হ্রস্বটা দীর্ঘ, ব্যাস কাজ শেষ। এটুকুনি আমাদের গবেষণা করতে হবে কোথায় হ্রস্ব কোথায় দীর্ঘ। হ্রস্ব দীর্ঘ জানলেই আপনাদের এক ঘর পড়তে পারবেন, আপনারা একদম ফাইন পড়তে পারবেন। তো আমরা ভাষাকে ভাষার মতো না পড়ে একটু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে পড়বো, একটু কোথায় কোথায় সাদৃশ্যতা আছে, সমানতা আছে, বৈপরীত্য আছে, পার্থক্য আছে, বৈসাদৃশ্য আছে, সেগুলো যদি একটু নোট করে একটু পয়েন্ট করে এগিয়ে যায় না, আপনারা অনেক ভালো ক্যাচ করতে পারবেন, অনেক ভালো ধরতে পারবেন। তো এইভাবেই আমরা আমাদের সিলেবাসটাকে কভার করতে চলেছি, কভার করব। আজকে আমি প্রথম ক্লাস বলে আমি বেশি কিছু জোর দিলাম না, কেবলমাত্র উচ্চারণ, বর্ণ, লিপি, মালা, বর্ণমালা, লেখ্য, কথ্য ইত্যাদি জিনিসগুলো বললাম। ওকে, আর আমি আপনাদের সঙ্গে যে সিলেবাসটা বলবো পড়াবো, তো সিলেবাসটা সম্বন্ধে আমি একটু আপনাদের জানিয়ে দিই, একবার দেখিয়ে দিই আমরা কি পড়তে চলেছি। আর একটা দুটো প্রথম দিনে সংস্কৃত বাক্য না জানলে নয়, তো সেই জন্য সংস্কৃত বাক্য বলবো। আমাকে একটু সময় দিন, আমি একটু আপনাদের সিলেবাসটা দেখাই। এখানে আমাদের সিলেবাস আছে, আমাদের না আমার সিলেবাস। আমি 4 মাসের মধ্যে 16টা আপনাদের পাবো। উইকলি যদি একটা ক্লাস থাকে আমার, তাহলে ধরুন 4 মাসের কোর্স 16টা ক্লাস। তো 16টা ক্লাসের মধ্যে কিছু জিনিস যাতে আপনাদের আমি শেখাতে পারি, আমি সেই মাফিক একটা আমার মতো করে একটা আমি বানিয়েছি। তো আমি এর সাথে আপনাদেরকে বইয়ের লিঙ্কও শেয়ার করব, পিডিএফও দেব। আমরা অনলাইনে যেইভাবে অ্যাক্সেস করতে পারি সবকিছু সেইভাবেই পড়াশোনা করব। তো দেখুন আমরা স্বর ব্যঞ্জন আজকে পড়লাম, প্রথম ক্লাসে বৈদিক মঙ্গলাচরণ করলাম, স্বর ব্যঞ্জন করলাম, বাকি কভার করতে পারলাম না যেহেতু অনেকটা ডিটেলস আলোচনা করলাম আমরা, যাই হোক অসুবিধা নেই। প্রথম ক্লাসটা হয়ে গেলে দ্বিতীয় ক্লাস থেকে আমরা একটু বেশি করতে পারবো। তো সেখানে মম নাম ভবতা নাম কিভাবে আমরা প্রশ্ন করব, নাম জিজ্ঞাসা করব, দ্বিবচন বহুবচন ইত্যাদি আমরা কিভাবে পড়বো, লিঙ্গ, বচন, সময়, সেখানে বিভক্তি আপনারা জানেন ইতিমধ্যে, প্রথম মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, বিভিন্ন শ্লোক পড়বো, তার পাঠ করব, ক্রিয়াপদ পড়বো, তারপর দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, বর্তমান কালকে কি করে বলবো, অতীত কালকে কি করে বলবো, ভবিষ্যৎ কালকে কি করে বলবো, ইম্পারেটিভ সেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ, প্রশ্ন ইত্যাদি বাক্যকে আমরা কিভাবে করব সেগুলো ধীরে ধীরে জানবো। তো এইভাবে তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি মানে এটা কারক আর কিছু না, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি, সম্বোধন। অনেকে বললেন যে গীতা আমরা যদি সম্ভব হয় একটা দুটো রাখবো, কিভাবে আমরা পাঠ করব। আমাদের তো গীতা পাঠ এটা তো সিলেবাস না, সংস্কৃত ভাষা এটা আমাদের সিলেবাস। তো খুব একটা বেশি সময় আমরা পাবো না, 16টা ক্লাসের মধ্যে আজকে প্রথম ক্লাস হয়ে গেল আমাদের। তো এইভাবে আমরা ধীরে ধীরে যতটা আমরা পারি, এই আমাদের এখানে আছে বলে আমাদেরকে এই সবকিছুই শিখতে হবে এরকমটাও না, একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য এই সিলেবাসটা দেওয়া, আর কিছু না। ওকে, তো এই সিলেবাস হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবেন? নিশ্চয়ই নিশ্চয়ই ম্যাম, আমি তো বলে দিলাম আমরা যা যা কিছু আমি স্ক্রিনে দেখাবো আপনারা সবকিছুই পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবকিছুই পেয়ে যাবেন। ওকে, অসুবিধা হবে না, সবকিছুই পেয়ে যাবেন আপনারা। তো এইভাবে আমরা চলবো। আপনারা অনেকেই বললেন যে স্যার আমি গীতা পাঠ করতে চাই, তাই জন্য আমি সংস্কৃত পড়তে এসেছি, গীতার অর্থ বুঝতে চাই, অনুবাদ তো অনুবাদকের তো মনোভাব, কিন্তু লেখকের মনোভাবটা আমি বুঝতে চাই। তো আমি বলে দিচ্ছি আপনি 4 মাসে লেখকের অনুভব বুঝতে পারবেন না, আপনি 4 মাস সংস্কৃত পড়ে গীতার অর্থ নির্ণয় করতে পারবেন না। কিন্তু গীতা ভাবে পড়তে হবে, গীতার 100% অর্থ নির্ণয় করতে না জানলেও গীতার লাইনগুলোকে কিভাবে ব্যাকরণগত ক্রমে সাজানো হয়েছে সেইটা আপনি হয়তো বুঝতে পারবেন, যে এখানে কেন প্রথমা বিভক্তি হয়েছে, এখানে কেন দ্বিতীয় বিভক্তি হয়েছে, এখানে কেন এই শব্দ, এখানে কেন ওই শব্দটা এসেছে, যেটা এখনো বুঝতে পারছেন না 4 মাস পরে সেটা সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল হবেন, বুঝতে পারবেন। কিন্তু 4 মাস পরেই আপনি শাস্ত্র পড়তে পারবেন না, কারণ আমরা তো একদম প্রাথমিক স্তরে আছি না, বেসিক পড়ছি। তো বেসিক পড়লে আপনি বেসিকের মতো আমরা জ্ঞান পাচ্ছি, সেটাকে অবলম্বন করে আমাদেরকে আরেকটু দীর্ঘ প্রয়াস করতে হবে, তারপরে কি আমরা শাস্ত্রের লাইন পড়তে পারবো, তারপরে কি আমরা তার লাইনের অর্থ উদ্ধার করতে পারবো। তো সময় সাপেক্ষ ব্যাপার, কঠিন ভাষা, তো অনেকে বলে সংস্কৃত ভাষা তো কঠিন, তো কঠিন ভাষার জন্য আমাদেরকে অত্যাধিক দৃঢ় পরিশ্রম করতে হবে।
তখন আমরা গিয়ে খানিকটা বুঝতে পারবো। তো 4 মাস আমি স্পষ্ট বলে দিচ্ছি, আপনি শাস্ত্র পড়তে পারবেন না। পড়তে হয়তো পারবেন, অর্থ বুঝতে পারবেন না। গীতা পড়তে পারবেন, অর্থ বুঝতে পারবেন না, কিন্তু ব্যাকরণগত ক্রম বুঝতে পারবেন, যে কিভাবে শ্লোকটাকে বানানো হয়েছে এটা আপনি বুঝতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে বা প্রথম ক্লাস আপনাদের কেমন লাগলো, যদি কোনো ফিডব্যাক দেন, স্যার আমরা অন্য কিছু জানতে চাই, যে স্যার একটু আপনি আলাদা ভাবে পড়ান। আপনারা তো আমাদের থেকে আমার থেকে তো অনেক সিনিয়র না, আমার বয়স কত, 28 বছর, মনে হয় আমার থেকে একজনই এখানে ছোট আছে। তো আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, আপনারাও শিক্ষকতা করেছেন অনেকে। তো আমাকে ফিডব্যাক দিতে পারেন আপনারা, কোন পথে গেলে আমি আরো আপনাদেরকে ভালো করে সহজভাবে আপনাদেরকে আমি বোঝাতে পারবো। আপনারা আজকের ক্লাস বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, খুব ভালো ঠিকই লেগেছে। আছে, কোনো স্পিডটাও ঠিকই আছে, নর্মাল আমরা ফলো করতে পারছি আর কি। বেশ, ক্লাস ভালো লেগেছে, কিন্তু উচ্চারণটা আমার একটু অসুবিধা হচ্ছে এই আর কি। প্রথম ক্লাস 2 ঘন্টাতে কিছুই তো হবে না স্যার, তাই না? স্যার ধীরে 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 একটা জিনিস করবো, হ্যাঁ নিশ্চয়ই। স্যার আপনাকে একটা জিনিস রিকোয়েস্ট করব, এই যে উচ্চারণগুলো না আপনি যদি ছোট্ট ছোট্ট অডিও ক্লিপ করে আমাদেরকে প্রোভাইড করেন খুব ভালো হয়, বেশ শুনে আমরা অভ্যাস করতে পারবো। বেশ বেশ ভালো, আমি চেষ্টা করবো পাঠানোর। স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যখন প্রথমে লিখছিলেন ওই মাত্রা বাদ দিয়ে লিখছিলেন, পরবর্তীকালে যখন আমি ওই ব্লক করে যখন দেখলাম তখন মোটামুটি অর্ধমাত্রা পূর্ণমাত্রাটা মোটামুটি দেখতে পাচ্ছিলাম, মানে এটা একটু আগে থেকে জানিও। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি মানে আমি প্র্যাকটিসে যখন করবো এই সপ্তাহটা, সেটা কি মাত্রা ছাড়াই করবো না দিয়ে করবো? মাত্রা ছাড়াই করবে। প্রথম কোনো মাত্রা দেবেন না। যদি বাংলা খাতা অ্যাভয়েড করবেন, যদি পারেন তখন সাদা খাতাই করুন, কারণ বাংলা খাতা তো লাইনটা চলে আসে না, একটা মাত্রার একটা ভাব চলে আসে, তো বাংলা খাতাকে অ্যাভয়েড করুন। বেশ, থ্যাংক ইউ। বেশ, তো আর কেউ কোনো কিছু বলতে চান? প্রশ্ন, কমেন্ট, ফিডব্যাক? স্যার আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যেমন সংস্কৃতের ক্ষেত্রে দেবনাগরী স্ক্রিপ্ট ইউজ হয়, তো সেরকম বাংলা ভাষার ক্ষেত্রে স্ক্রিপ্ট ইউজ হয়? বাংলা স্ক্রিপ্ট ইউজ হয়, একই নাম। বাংলা স্ক্রিপ্ট ইউজ বাংলা হয়, একই নাম। আচ্ছা। ওড়িয়ার ক্ষেত্রে ওড়িয়া স্ক্রিপ্ট, তামিলের ক্ষেত্রে তামিল স্ক্রিপ্ট, মালায়ালামে মালায়ালাম স্ক্রিপ্ট, গুজরাটের গুজরাটি স্ক্রিপ্ট, একই স্ক্রিপ্ট, নামও এক, ভাষারও নাম এক, স্ক্রিপ্টের। হ্যাঁ, শুধু পুরনো যেগুলো সেগুলো ভাষার ক্ষেত্রে অন্য স্ক্রিপ্ট ছিল, যেমন পালির ক্ষেত্রেও পালির ক্ষেত্রে স্ক্রিপ্ট ছিল। ব্রাহ্মী স্ক্রিপ্ট। যেমন দেখুন, হিন্দি, মারাঠি ভাষা আলাদা কিন্তু স্ক্রিপ্ট এক, দেবনাগরী, সংস্কৃত ভাষা আলাদা কিন্তু স্ক্রিপ্ট এক। তো বিশেষ করে এই যে নর্দার্ন যে বেল্ট আছে আমাদের, যে বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল, এদের সবই তো হিন্দি বেল্ট না, তো সব দেবনাগরী। এদের সবার দেবনাগরী। হ্যাঁ, সবই তো হিন্দির এদিকে, মাগধী, আওয়াধী, সব। তো আমাদের বাংলার ক্ষেত্রে বাংলা স্ক্রিপ্ট একদম বাংলা। ওকে, আর কিছু? তাহলে আমরা এখানে শেষ করি এর জন্য, পরের সোমবার আবার আমাদের দেখা হচ্ছে। আচ্ছা, আমি কি বলেছিলাম, প্রথমে হচ্ছে মঙ্গল দ্বারা শুরু, আবার ক্লাসের শেষেও সেটাকে উৎসর্গ করার জন্য একটা শান্তি পাঠ, তো সেটাই আমরা এখন করছি। ওকে, শুনুন, প্রথম ক্লাসে শুনুন, পরের ক্লাসে আমরা আলোচনা করব। আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকরোৎ নিরাকरणं मे अस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভরাত্রি, নমস্কার।